ওকে, ক্লাস ভিডিও অন হয়ে গেছে আমাদের, তাহলে আমরা ক্লাসটা শুরু করি। ওকে, সো আজকে ক্লাসের জন্য আমি একটা প্রজেক্ট ফোল্ডার ক্রিয়েট করে ফেলি। আজকে হচ্ছে আমাদের বুটস্ট্র্যাপের ফার্স্ট ক্লাস, রাইট? 101 আর এটা হচ্ছে 115। সো আমরা বুটস্ট্র্যাপের ফার্স্টটা হচ্ছে আমরা একটা, স্যার এটা তো ক্লাস 7। বুঝি না, এটা তো ক্লাস 7 এটা মানে 7 CSS 3 ইফেক্টস স্যার। না না, এটা হচ্ছে আপনাদের হচ্ছে আজকে 9th ক্লাস, মানে হচ্ছে আপনাদের 7টা ক্লাস হয়েছে আর একটা ক্লাসের পরীক্ষা ছিল। ও তাহলে আমি আউটলাইনে কোনটা দেখব? 9 নাম্বার। আমি আপনাকে একটু বলি, আপনি হয়তো মিস করছেন, যেহেতু ওরিয়েন্টেশনে আউটলাইনটা থাকবে আপনার সাপোর্টিভ এন্ড হিসেবে। আমাদের প্রথম আমরা ওয়েব ডিজাইনের উপরে ক্লাস করেছি 7টা, ওরিয়েন্টেশন সহ ছিল একটা পরীক্ষা। দরকার হলে নোট ডাউন করে নেন বা লিখে রাখেন, ঠিক আছে? হ্যাঁ আচ্ছা, হ্যাঁ। তারপর আমরা বুটস্ট্র্যাপের উপরে ক্লাস করব 4টা, সাথে একটা পরীক্ষা থাকবে। ওকে, তারপরে আমরা ওয়ার্ডপ্রেসের উপরে ক্লাস করব 8টা থেকে 10টা, এটা ডিপেন্ডস করে আমার ট্রেন্ডিংয়ের উপরে, মার্কেটের উপরে ডিপেন্ড করবে আমি 8টা ক্লাস করবো কিনা 10টা, কারণ অনেক সময় দেখা যাচ্ছে আউটলাইনটা করা আছে অনেক আগের, আমার অনেক কিছু নতুন করে অ্যাড করতে হবে। সো এই অ্যাড করতে গিয়ে যদি আমার 1-2টা ক্লাস এক্সট্রা নিতে হয় শেষে, আমি এটা নিব। আর আমি ক্লাস নিতে পারলে আশা করি আপনাদেরও ক্লাস করতে কোনো প্রবলেম হবে না, তাই না? সো এটা হচ্ছে, আমি শেষ করি। তারপরে আমার ফ্রিল্যান্সিং ক্লাস থাকবে 5টা থেকে 6টা, আর জাভাস্ক্রিপ্ট jQuery উপরে ক্লাস থাকবে আমাদের 4টা ক্লাস, 3 থেকে 4টা ক্লাস। বুঝতে পেরেছেন? জি থ্যাংক ইউ। ওকে, সো আমাদের আজকে ফার্স্ট ক্লাস বুটস্ট্র্যাপের। আমরা চলে যাই বুটস্ট্র্যাপে, getbootstrap.com, এখানে চলে গেলাম। আচ্ছা, এতদিন যে আমরা প্রজেক্টগুলো করেছিলাম সেই প্রজেক্টগুলো কিন্তু মোবাইল রেসপন্সিভ ছিল না। আমরা প্রজেক্ট করেছিলাম জাস্ট একটা ভার্সনের জন্য, ডেস্কটপের জন্য। আর আমরা এতদিন শিখেছিলাম HTML, CSS, HTML5, CSS3, এই বেসিক কনসেপ্টটা ক্লিয়ার করেছিলাম। বাট আমরা যে প্রজেক্টগুলো করেছিলাম সেই প্রজেক্টগুলো কিন্তু মার্কেট প্লেসে কোনো কাজ নাই, কারণ রেসপন্সিভ বা মোবাইল ফ্রেন্ডলি ছাড়া ওয়েবসাইটে কিন্তু কোনো কাজ নাই। বাট এই জিনিসগুলো আমরা শিখেছিলাম কারণ হচ্ছে আমাদের বেসিক ফাউন্ডেশনটা যেন স্ট্রং হয়, এবং এই HTML, CSS শিখে আমরা যে প্রজেক্টগুলো করেছি এগুলো যদি আপনারা করে থাকেন তাহলে মোটামুটি আপনাদের বুটস্ট্র্যাপ ক্লাস করতে কোনো প্রবলেম হবে না, এটা এটুকু আমরা আশা করতে পারি, অথবা আপনাদের আরও এই ক্লাসগুলো অনেক ইজি লাগবে। সো বুটস্ট্র্যাপ হচ্ছে একটা ফ্রেমওয়ার্ক, এটাকে বলা হয় CSS ফ্রেমওয়ার্ক। CSS এর অনেকগুলো ফ্রেমওয়ার্ক আছে, লাইক হচ্ছে বুটস্ট্র্যাপ, তারপরে আছে আরেকটা যদি ফ্রেমওয়ার্ক আমি দেখি, মোটামুটি পপুলার ফ্রেমওয়ার্কগুলো যদি আমরা বলি, ম্যাটেরিয়ালাইজ, এটা হচ্ছে CSS আরেকটা ফ্রেমওয়ার্ক। তারপরে হচ্ছে টালিয়ন CSS, এটা হচ্ছে আরেকটা CSS ফ্রেমওয়ার্ক। তাহলে CSS এর ফ্রেমওয়ার্ক আমরা কয়টা দেখলাম এখানে? মোটামুটি টপ 3টা ফ্রেমওয়ার্ক। এর মধ্যে যদি আমি বলি মার্কেটে সবচেয়ে বেশি জায়গা দখল করে আসছে বুটস্ট্র্যাপ, ধরা যেতে পারে 80 থেকে 90%। আর তারপরে হচ্ছে ম্যাটেরিয়ালাইজ আছে 10%-এর মতো, আর টালিয়নটা আছে হয়তো 2%-এর মতো। বাট আপনি যদি একটা ফ্রেমওয়ার্ক ভালো মতো শিখতে পারেন, বাকি দুটা শিখতে আপনার সর্বোচ্চ 1 দিন সময় লাগবে। যদি ক্লায়েন্টের কাজের প্রয়োজনে আপনার দরকার হয় ভবিষ্যতে, তাহলে আপনি শিখে নেবেন। বাট আমাদের এই কোর্সে আমরা শিখব বুটস্ট্র্যাপ। বুটস্ট্র্যাপের আগে নাম ছিল টুইটার বুটস্ট্র্যাপ, পরে টুইটার থেকে এটা আলাদা হয়ে এটার নাম হচ্ছে এখন শুধু বুটস্ট্র্যাপ। আচ্ছা, আর বুটস্ট্র্যাপ এই CSS ফ্রেমওয়ার্কটা তৈরি করা হয়েছে HTML, CSS এবং জাভাস্ক্রিপ্টের jQueryর মাধ্যমে। বাট এই ফ্রেমওয়ার্ক শিখতে আপনাকে jQuery, জাভাস্ক্রিপ্ট শিখে আসতে হবে এমনটা না, আপনি এই ফ্রেমওয়ার্কটা শিখে তারপরে কাজ করতে পারবেন। আচ্ছা, সো এই ফ্রেমওয়ার্কে আপনার প্রজেক্টে এই ফ্রেমওয়ার্কটা ইন্টিগ্রেট করার জন্য আপনাকে ফার্স্টে কি করতে হবে? এই ডাউনলোড বাটনে ক্লিক করতে হবে। সো ডাউনলোড বাটনে ক্লিক করার পরে এখানে দেখেন লেখা আছে কম্পাইলড CSS অ্যান্ড জাভাস্ক্রিপ্ট। সো এখানে দেখেন সোর্স ফাইল আছে, এই যে ডাউনলোড সোর্স ফাইল, তারপরে এখানে হচ্ছে লিঙ্ক আছে, আরও অনেক কিছু আছে। সো আমরা এখান থেকে একটা কাজ করি, আমরা বুটস্ট্র্যাপের সোর্স ফাইলটা আমরা ডাউনলোড করে ফেলি, ঠিক আছে? সো এখান থেকে আমরা এই ডাউনলোড অপশনে ক্লিক করলাম, স্টার্ট ডাউনলোড, ওপেন ফোল্ডার,
আমি কপি করলাম, আমি আবার প্রজেক্টে নিয়ে আসলাম। আচ্ছা, বুটস্ট্র্যাপের বর্তমান ভার্সন হচ্ছে 4.5.3, যেটা স্টেবল ভার্সন, বাট বুটস্ট্র্যাপ 5 কিন্তু বাজারে চলে আসছে, যদিও 5টা এখনো স্টেবল হয়নি, এখন আন্ডার কনস্ট্রাকশন প্রসেসে আছে। সো দ্যাটস আ লাস্ট স্টেবল ভার্সন যেটা 4, আমরা সেই ভার্সনটা ইউজ করব। ঠিক আছে, যদি কেউ বলে যে বুটস্ট্র্যাপের লেটেস্ট ভার্সন কোনটা, লেটেস্ট ভার্সনটা হচ্ছে বুটস্ট্র্যাপ 5, যেটা এখনো বাজারে আসে নেই, মানে আন্ডার কনস্ট্রাকশনে আছে। আপনারা যদি এখানে একটু যান, এই যে এখানে গেলে আপনারা দেখবেন বুটস্ট্র্যাপ 5টা কিন্তু এখনো তারা রিলিজ দেয়নি, মানে আন্ডার কনস্ট্রাকশন প্রসেসে আছে। সো আমরা বুটস্ট্র্যাপ 4টা ইউজ করব। ওকে, সো এই বুটস্ট্র্যাপ 5টা আমরা ডাউনলোড করলাম, ডাউনলোড করে আমি আমার প্রজেক্ট ফোল্ডারে নিয়ে আসলাম। এখানে এনে আমি এটাকে কি করব, এক্সট্রাক্ট করব। এক্সট্রাক্ট করার পরে এখানে আমরা কি পাবো, সিএসএস এবং জাভাস্ক্রিপ্ট, এই দুইটা ফাইল আমি কপি করে আমার রুট ডিরেক্টরিতে নিয়ে আসলাম। ওকে, সো এখন আর এই দুইটা জিনিস আমার দরকার নেই, আমি শিফট চেপে এটা ডিলিট করে দিই, ডিলিট হয়ে গেল। সো এখান থেকে আমি কি করব, তাই না? সো এখানে আমি যদি একটা কাজ করি, এই যে এই অবস্থা, এখান থেকে এই যে ম্যাপ যতগুলো ফাইল আছে এগুলো আমরা জাস্ট সিলেক্ট করব, এই ম্যাপ ফাইলটা শিফট চেপে ডিলিট করে দেবো, এগুলো আমার লাগবে না। তারপর এখানে আছে bootstrap.css, main.css, দুইটা একই, bootstrap.grid.css একই, reboot.css একই। আমাদের এই গ্রিড আর রিবোট এটাও লাগবে না, জাস্ট ক্লিনিং প্রসেস, আমি ক্লিনটা করে নিচ্ছি, এটা শিফট চেপে ডিলিট করলাম। সো এখান থেকে bootstrap css আর main.css-টা আমরা রাখলাম। হ্যাঁ, সো রাখলাম এখানে। সেম ভাবে এবার আমরা জাভাস্ক্রিপ্টে চলে যাই। এখান থেকে আমাদের সেম প্রসেসে কি, এই যে ম্যাপ যে নামের যে ফাইলগুলো আছে এগুলো আমাদের লাগবে না, এটা আমরা ফার্স্টে ডিলিট করে দিই। তারপরে এখানে আমাদের কি কি লাগবে, এখান থেকে বুটস্ট্র্যাপ জাভাস্ক্রিপ্ট, main.javascript, এই দুটো লাগবে। আর এই যে বান্ডেল, এটা আমাদের লাগবে না, এটা আমরা শিফট চেপে ডিলিট করে দিলাম। এইটুকু করলাম। এবার এখানে এসে আমরা একটা কাজ করব, আমরা আমাদের আজকের প্রজেক্টের জন্য একটা index.html ফাইল ক্রিয়েট করলাম। তারপরে সিএসএস এর ভিতরে এসে আমরা একটা style.css ফাইল ক্রিয়েট করব। ক্রিয়েট করলাম। আর আমাদের ইমেজের জন্য আমাদের একটা ফাইল লাগবে বা ফোল্ডার, আমরা ইমেজের জন্য একটা ফোল্ডার ক্রিয়েট করলাম। সো আমার 3টা ফোল্ডার ডান। আর ফন্টস যদি লাগে ভবিষ্যতে, তাহলে ফন্টসের জন্য আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করে রাখলাম। এই পর্যন্ত কে আছেন বুঝেন নাই? সবাই ক্লিয়ার? জি ভাই, ক্লিয়ার। ওকে, এবার আমি কি করব, আমার সাবলেমে এই প্রজেক্ট ফোল্ডারটা ওপেন করব। তো আমি ফাইলে যাই, ওপেন ফোল্ডারে যাই, এইখান থেকে আমরা প্রজেক্ট ফোল্ডারটা ওপেন করলাম, ক্রস করে দেয় index.html। সো এখানে এসে আমি HTML এর ফাইলটা, একটা HTML এর সিনট্যাক্স ওপেন করলাম। আর এখানে আমি টাইটেল হিসেবে দিলাম bootstrap 101 বা ফার্স্ট ক্লাস। তারপর আমরা অ্যাজ ইউজুয়াল এখানে কি করি, আমরা গুগল ফন্টের জন্য একটা ফন্ট নেই। সেখানে আমরা লিখতে পারি গুগল ফন্টস, কমেন্ট করে রাখলাম। তারপরে আমরা হচ্ছে ফন্ট অসমের জন্য একটা ফাইল নিতে পারি, সেটা আমরা কমেন্টস করে রাখলাম। সো ফন্ট অসমের জন্য থাকবে, এটুকু আমরা রাখলাম। তারপর আমরা একটা কাজ করতে পারি, আমাদের থিম সিএসএস ফাইল রাখলাম। হ্যাঁ, লিঙ্ক সিএসএস style.css, এটুকু আমরা রাখলাম। আর জাভাস্ক্রিপ্টের জন্য আমরা ফাইলটা কোথায় রাখি বলেন তো? বডির ভিতরে ভাই, বডি একবার বডির পরে ক্লোজে রাখে, তাই না? জি ভাই। সো জাভাস্ক্রিপ্টের জন্য আমরা এই ফাইলটা আপাতত রাখলাম। যদি আমার সোর্স ফাইল লাগে, আমরা এখানে জাভাস্ক্রিপ্টে একটা সোর্স ফাইল ক্রিয়েট করে main.js নামে ফাইলটা রাখি। আগে আমরা এই ফাইলটা ক্রিয়েট করে আসি। ওকে, আমরা জাভাস্ক্রিপ্টে কোনো কাজ করব না, জাস্ট লিংক আপ করলাম। আর এখানে আমরা একটা কাজ করতে পারি, এখানে HTML এর ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করলাম। আর এখান থেকে আমরা একটা মেটা ট্যাগ দিতে পারি, ক্যারেক্টার সেট UTF-8। ক্যারেক্টার সেট UTF-8 মানে কি বলেন তো? ক্যারেক্টার সেট UTF-8 মানে কি?
বলছিলাম মানে কি এটা বলেন, কেউ বলতে পারবেন? 8টা ল্যাঙ্গুয়েজ সারা পৃথিবীর 8টা ল্যাঙ্গুয়েজ অ্যাড হয় নাকি এরকম একটা কিছু নাকি না ভাইয়া? না না, 8টা ল্যাঙ্গুয়েজ না, এটা হচ্ছে একটা ইউনিকোড। এই যে ইউটিএফ ও মানে হচ্ছে ইউনিকোড। ইউনিকোড, মানে হচ্ছে এটা আপনি যেমন অব্রতে যখন ইংলিশে লেখেন এটা কি বাংলাতে কনভার্ট হয়, সো এটা হচ্ছে মানে হচ্ছে আপনার একটা ইউনিকোড, আপনি আপনার ওয়েবসাইটে যেই ল্যাঙ্গুয়েজে লেখেন না কেন ব্রাউজারের জন্য সেই ল্যাঙ্গুয়েজে কনভার্ট হয়। দেখেন মনে করেন আপনি এখানে আপনার ওয়েবসাইট লিখলেন বাংলাতে, সাপোজ এস্টু দিয়ে এখানে বাংলা লিখলেন, সো এখানে বাংলা লেখাটাই যেন ব্রাউজারে কনভার্ট হয় সেই জন্য এই ইউনিকোডটা ইউজ করা হয়। বুঝতে পেরেছেন? জি ভাইয়া জি। আচ্ছা, এবার এখানে আমরা আবার আরো কিছু কাজ করব। দেখেন এখানে আমরা বুটস্ট্র্যাপ জেএস এবং বুটস্ট্র্যাপ মিন.js জেএস, সো আমরা যদি বুটস্ট্র্যাপ সিএসএস এবং min.css এই দুটার মধ্যে পার্থক্য কি কেউ বলতে পারবেন? সিএসএস এবং min.css। ভাইয়া মেইন ডট সিএসএস এ আপনার জায়গাটা কম লাগে আর কি, সাইজটা কম। ভেরি গুড। এটা হচ্ছে বুটস্ট্র্যাপ সিএসএস মানে হচ্ছে আমার রেগুলার সিএসএস ফাইলের মতো, যেটা আমরা style.css এ যেভাবে সিএসএস কোড লিখি, আর সেই সিএসএস কোডটার মিনিফাইড ভার্সনটা হচ্ছে min.css। তাহলে আমরা কোনটা ইউজ করব এখানে? কোনটা ইউজ করব? মিনিফাইড ভার্সনটা ইউজ করব। কেন মিনিফাইড ভার্সনটা ইউজ করব? কারণ মিনিফাইড ভার্সনটার জায়গা কম লাগে। আমার ওয়েবসাইটে আমরা যখন ব্রাউজারে এটাকে রান করব, এখন তো আমরা হচ্ছে সি ড্রাইভ থেকে রান করছি, এর জন্য দ্রুত রান হয়ে যাচ্ছে, বাট ওয়েবসাইটটা যখন আমি গিটহাবে আপলোড করব বা ইন ফিউচারে যখন আমি সার্ভারে আপলোড করব, আমার তো তাহলে ইন্টারনেটের মাধ্যমে ওয়েবসাইটটা আপলোড হবে, তাই না? সো ইন্টারনেটের মাধ্যমে যখন ওয়েবসাইটটা আপলোড হবে তখন আমার চেষ্টা থাকবে আমি যতটা কম জায়গা ইউজ করে ওয়েবসাইটটা বানাতে পারি, তাই না? সো তাহলে আমার লোডিং টাইমটা কম লাগবে। বুঝতে পেরেছি? জি ভাইয়া জি ভাইয়া। নতুন যারা আছেন বুঝতে পারছেন কেন মিনিফাইড ভার্সনটা ইউজ করব? জি ভাইয়া। আচ্ছা ভাইয়া, আমরা এটা বদলে সিডিএন ইউজ করলে ভালো হতো না? হ্যাঁ ভাইয়া, বলবো স্টেপ বাই স্টেপ। হ্যাঁ, আচ্ছা ভাই। আমি আগে আপনাদেরকে ম্যানুয়ালিটা দেখাবো, তারপর হচ্ছে সিডিএনটা দেখাবো। ওকে, কারণ ম্যানুয়ালিটা পারলে আপনি সিডিএন পাবেন, ম্যানুয়ালিটা হচ্ছে একটু কঠিন। এবার তাহলে আমরা বুটস্ট্র্যাপ min.css ফাইলটা লিংক আপ করবো। তাহলে এখানে কোথায় লিংক আপ করবো বলেন? সিএসএসটা লিংক আপ করে কোথায়? হেড ট্যাগের ভিতরে। তাহলে এখানে হেড ট্যাগের কোন জায়গায় লিংক আপ করবো? এনি আইডিয়া? style.css এর আগে শেষের দিকে। হ্যাঁ, ভেরি গুড। হেডার ট্যাগে শেষের দিকে ইউজ করাটা মানে আমার যে থিম সিএসএস ফাইলটা আছে সেই সিএসএস ফাইলের আগে আমি করব, কারণ আমরা জানি ফ্রেমওয়ার্কের পরে গিয়ে আমার থিম সিএসএস, কারণ আমার ফ্রেমওয়ার্কের কোনো ক্লাসের সাথে যদি আমার নিজের সিএসএস এর কোনো ক্লাস ম্যাচ করে, তাহলে যেন দুইটা ক্লাস কনফ্লিক্ট করলে আমার সিএসএসটাই যেন ব্রাউজারে পায়, বা আমার সিএসএস এর ডেকোরেশন বা প্রপার্টিটাই যেন HTML এ পায়। দ্যাটস এ theme.css ফাইলটা বা আমার নিজের যে style.css ফাইলটা, যেটা আমার কাস্টম সিএসএস ফাইল, সেটা হবে সবার শেষে, তার আগে হবে আমার ফ্রেমওয়ার্কের ফাইলটা। ক্লিয়ার? সবাইকে ক্লিয়ার? yes সো এখানে আমরা সিএসএস ফাইলটা লিংক আপ করি, সিএসএস, আর আমার এটা আমরা min.টা করব, bootstrap min.css, bootstrap min.css। ওকে, সো আমরা সিএসএসটা করলাম। তাহলে এখন আমাদের এখানে আরেকটা ফাইল আছে জাভাস্ক্রিপ্ট, সো এখানেও তাহলে আমরা কোন ফাইলটা করব বলেন? min.js। min.js, ভেরি গুড। সো min.js টা তাহলে আমরা কোথায় করব বলেন? ওই যে জেএস উপরে ওই যে একটা লিংক করছেন বডির, মানে বডির উপরে আমার theme.js ফাইলটার ঠিক আগে, তাই না? মানে আমার নিজের ফাইলের ঠিক আগে। জি ভাই। bootstrap.js ফাইল। সো এখানে আমরা স্ক্রিপ্ট কোড রাখলাম, আর যেহেতু আমাদের জাভাস্ক্রিপ্ট আমরা সোর্স করে দিলাম, আর ফাইলটা আছে জাভাস্ক্রিপ্ট ফোল্ডারের ভিতরে, আর ফাইলের নাম হচ্ছে bootstrap min.js। বানান কি ঠিক আছে? একটু চেক করেন তো। bootstrap min.js ঠিক আছে? কার কোনো কনফিউশন? কোনো কনফিউশন? না ভাই। আচ্ছা,
অল ক্লিয়ার, তাই না? এই যে বুটস্ট্র্যাপের জাভাস্ক্রিপ্টের ফাইলটা আমরা করলাম, নিজের ফাইল, বুটস্ট্র্যাপ ফ্রেমওয়ার্কের ফাইল, তার আগে আরেকটা ফাইল লিংক আপ করতে হয়। ভুলে গেছেন নাকি মনে আছে বলেন তো? একটা লাইব্রেরি ফাইল লিংক আপ করতে হয়। ফন্ট আসাম সিডিএন যেটা ফন্ট অসম কি লাইব্রেরি? আমি বলছি এখানে জাভাস্ক্রিপ্টের আগে একটা না। জাভাস্ক্রিপ্ট jQuery jQuery সিডিএন jQuery একটা আছে। সো jQueryটা পাবো কোথায় আমরা? jQuery ওয়েবসাইটে, তাই না? এখান থেকে আমরা ডাউনলোড jQueryতে যাব। এখান থেকে আমরা কোনটা ইউজ করব? ডাউনলোড jQueryতে গিয়ে আমরা গুগল সিডিএনটা ইউজ করব, তাই না? সবাই কি বুঝতে পেরেছেন? আচ্ছা, যারা পুরানো আছেন, নতুনরা হয়তো সিডিএনটা বুঝতে পারে না, পুরান যারা আছেন তারা কেউ একজন আমাকে একটু বলেন সিডিএন মানে কি, কেন সিডিএন ফাইল ইউজ করব? সিডিএন কি, সিডিএন কেন ইউজ করব একটু বলেন, যেন নতুনরা বুঝতে পারে। বা সিডিএন হলো কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক, মানে এটার মাধ্যমে দ্রুত কিছু প্রসেসিং করা যায়, কারণ সবকিছু কাছাকাছিই থাকে, এই জন্য। আর একটু ক্লিয়ার চাচ্ছিলাম। এনিওয়ান? ইয়েস, সিডিএনটা হলো ভাইয়া গুগল থেকেই হয়, আর এটা গুগল থেকে রান হয় সিডিএনটা। সেজন্য আমার যখন আমি মানে ডেস্কটপ থেকে এটা রান হয় না, তার জন্য আর কি দ্রুত রান হয়। আর এটা যদি গুগল থেকে কখনো ডাউন হয়ে যায় তাহলে আমার ওয়েবসাইটটাও কখনো হয়ে যেতে পারে, আচ্ছা, ভেঙে যেতে আমি পারে, আরেকটু বলি। ওয়েবসাইটের লেআউটগুলো ভেঙে যেতে পারে। আমি জানি না, এই যে যারা পুরানো আছেন তারা কেউ বলতে পারলেন না কেন ঠিক মতো? এত সুন্দর করে আপনাদেরকে ডায়াগ্রাম আঁকে দেখাই দিলাম, তারপর বুঝেন নাই। আচ্ছা দেখেন, এই যে এই সিডিএন ফাইলটা, এই লিঙ্কটা আছে, এই লিঙ্কটা যদি আমি একটু ব্রাউজারে চেক করি, এই ফাইলটা, হ্যাঁ, আমি ইচ্ছা করলে এই সেভ এজ দিয়ে এই jQuery ফাইলটা আমরা কি করতে পারি, আমার প্রজেক্টে আমরা, কোথায় আছে প্রজেক্টে, জেএসএস এ অ্যাড করতে পারি, jQuery.min.js। তারপর আমরা এখানে কি করতে পারি, jQuery ফাইল এটা দিলাম, আর এখান থেকে আমরা স্ক্রিপ্ট কোড দেই, আর এটা সোর্স ফাইলটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের ভিতরে, আর jQuery-রও এক্সটেনশনটা জেএস হবে। এবার jQuery এক্সটেনশন কেউ আবার ভাইবেন না যে jQuery হবে, jQuery main.js। এভাবে করলে কি হবে? আমি যদি সিডিএন না ইউজ করে এভাবে করি তাহলে কি হবে বলেন? হবে ভাইয়া, হবে। তারপরে হবে, হ্যাঁ, কিন্তু আবার কি, কিন্তু কি বলেন? কিন্তু সিডিএনটা ইউজ করা মানে ভালো। এটা এমনি যদি মিন ডট জেএস ইউজ করা হয় তাহলে হচ্ছে মানে স্লো হয়ে যাবে যখন রান করবে। এই তো ভেরি গুড। সিডিএনটা ইউজ করার রিজন হচ্ছে আমার সিডিএনের যে ফাইলটা আছে সেটা হচ্ছে গুগল থেকে লোড নেবে, তাহলে হচ্ছে আমার ওয়েবসাইট তো ইন কি ইন্টারনেটের মাধ্যমে তো লোড হবে, তাই না? সো আমার সিডিএনের যে ফাইলটা আছে, আমার যদি এটা সিডিএন থেকে লোড হয় তাহলে সে আমার হোস্টিং মানে আমার ওয়েবসাইট থেকে লোড না হয়ে, ফাইল থেকে লোড না হয়ে সে গুগল থেকে লোড হলে সময়টা কম লাগবে ওয়েবসাইট লোড হতে। বাট আমি যদি ম্যানুয়ালি এভাবে লোড করে কাজ করি তাহলে কি কাজ করবে না? ডেফিনেটলি কাজ করবে, বাট সিডিএন থেকে কাজ করলে আমার লোডিং টাইমটা কম লাগবে। এটাই পার্থক্য, এছাড়া তো কোনো পার্থক্য নাই, তাই না? এটাই তো, তাই না? সো আমি যদি এই ফাইলের জায়গায় এই ফাইলটা লিঙ্ক আপ করে দেই, ম্যানুয়ালি না করে এভাবে করি, তাহলে কি সেম কাজটাই করবে না? সেম কাজটা করবে? বলেন না কেন? ওকে, সেম কাজ করবে, তাই না? আচ্ছা, এটাই। আর সিডিএনটা হচ্ছে আপনার কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক। একটু বলি, মনে করেন আমি জাস্ট 1 মিনিটে দেখাই, যেহেতু নতুন অনেকে আছেন। ওকে, সো এটা মনে করেন আমার একটা ক্লাউডফেয়ার বা কিছু একটা, মনে করেন ইন্টারনেট এখান থেকে সোর্স হচ্ছে, হ্যাঁ। তো এই প্রত্যেকটা ইন্টারনেট সোর্স হওয়ার পরে এই মনে করেন আপনার মনে করেন ফেসবুক, টুইটার বা গুগল, তাদের কি হচ্ছে পৃথিবীর মনে করেন 4টা কন্টিনেন্টে তাদের 4টা সার্ভার আছে। তখন মনে করেন আপনি বাংলাদেশ থেকে কাউকে চ্যাট বক্সে হাই লিখলেন, তাহলে ফেসবুকের মেইন সার্ভারটা কোথায় আছে? ক্যালিফোর্নিয়াতে। তাহলে এটা কি হবে? আমি যদি একটু দেখি, এটা হচ্ছে আপনার সার্ভার।
আপনি বাংলাদেশ থেকে কাউকে লিখলেন হাই, তাহলে সে কি করবে, ক্যালিফোর্নিয়া সার্ভারে যাবে, তারপর হচ্ছে আপনাকে আফ্রিকাতে যাকে হাই লাগছেন তার কাছে পৌঁছাবে। এর টোটাল টাইমটা অনেক সময় লাগতেছে, অনেক একটা বিশাল টাইম নিয়ে ফেলতেছে, তাই না? সো এই সিডিএন ইউজ করার রিজনটা হচ্ছে এই যে ফেসবুকের যে সার্ভারটা ক্যালিফোর্নিয়াতে আছে, সে কি করলো, এরকম সেম 4টা সার্ভার সে বিশ্বের 4 দেশে রেখে দিল। তখন বাংলাদেশের নিকটবর্তী সার্ভারটা হচ্ছে সিঙ্গাপুর। তখন যে এটা বাংলাদেশ থেকে হাই লাগবে সে তখন রেসপন্সটা সিঙ্গাপুর থেকেই পাবে, দেন এটা মিরর হয়ে চলে যাবে যাকে হাই লাগছেন তার নিকটবর্তী সার্ভারে। তাহলে এই লোডিং টাইমটা কম লাগতেছে। এটাই হচ্ছে টোটাল সিডিএনের একটা মূল বিষয়, সিডিএন কিভাবে কাজ করে। তারপর একটু গুগল করে নিন অথবা আগের ক্লাসে ভিডিওগুলো চেক করে নিন। বুঝতে পারছেন নতুন যারা আসছেন? আচ্ছা, সো আমাদের টোটাল জিনিসটা ডান। এখন শুধু আমাদের একটা কাজ বাকি, সেটা হচ্ছে এখানে আমাদেরকে আরেকটা ফাইল লিঙ্ক আপ করতে হবে। কোথায়? সো আমরা এটা একটু দেখে আসি। গেট স্টার্টারে যাব। বুটস্ট্র্যাপ শেখার জন্য এইটাই হচ্ছে বুটস্ট্র্যাপের অফিসিয়াল ওয়েবসাইট, এখানে যাবেন। সো এখানে গেট স্টার্টার গেলেন, দেখেন ফার্স্টে আপনাকে বললো সিডিএন ফাইল লিঙ্ক আপ করতে, সিএসএস। আমরা কি অলরেডি এই ফাইলটা লিঙ্ক আপ করছি না ম্যানুয়ালি? মনে আছে? দেখেন তো করছি কিনা। করছি। আমরা যদি এইটাকে কপি করে এটার জায়গায় রিপ্লেস করে দেই, সাপোজ এটা আমি একটু শর্ট করে নেই, তাহলে সেম কাজ করবে। এটা হচ্ছে সিডিএন, বাট আমি সিডিএন ইউজ করে না করে আমি করলাম ম্যানুয়ালি। বুঝতে পেরেছেন? ক্লিয়ার? আচ্ছা, তারপরে এখানে চলে আসেন। এই যে দেখেন এখানে এই যে এখানে হচ্ছে জাভাস্ক্রিপ্ট। এখানে আমরা অলরেডি min.js ফাইলটা লিংক আপ করছি, অলরেডি করেছি। আমাদের এখানে আর কি করতে হবে, এই যে দুইটা ফাইল, এই যে দেখেন jQuery ফাইল, এটা আমরা অলরেডি লিংক আপ করছি। jQuery ফাইলটা অলরেডি লিংক আপ করেছি। আমাদের জাস্ট এখানে কি করতে হবে, আর এই একটা ফাইল, এই ফাইলটাকে আমাকে কপি করে এখানে বসাই দিতে হবে এই jQueryর আগে, jQueryর পরে, সরি এখান থেকে এটাকে একটু শর্ট করে নেই। তাহলে আমাদের jQueryও লিংক আপ করা হয়ে গেছে, jQueryর সাথে একটা আরেকটা সহায়ক ফাইল এটাও লিংক আপ করা হয়ে গেছে, বুটস্ট্র্যাপ main.js ফাইলটাও লিংক আপ করা হয়েছে। এটুকু কি ক্লিয়ার? বুঝতে পারছেন? কোনো কোশ্চেন আছে এই পর্যন্ত? আচ্ছা, এবার দেখেন এই হচ্ছে বুটস্ট্র্যাপের স্টার্টার টেমপ্লেট। এই টেমপ্লেটে দেখেন কি কি ফাইল লিংক আপ করছে। দেখেন এই হেড ট্যাগ আছে, এখানে ইউটিউব পেজ আছে, শুধু এখানে এই একটা নতুন লাইন ছাড়া এখানে আর কোনো কিছু আছে আপনাদের কাছে নতুন? এই আর একটা লাইন আপনাদের কাছে নতুন থাকতে পারে, সেটা হচ্ছে popper.main.js ফাইল। এটা আমরা লিংক আপ করবো। দাঁড়ান, এই যে এখানে এই ফাইলটা আছে, আমরা একটা কাজ করি, আমরা এই ফাইলটা কপি করি, এই দুটো ফাইল কপি করি, কপি করে আমরা জাস্ট এখানে রিপ্লেস করে দিই, তাহলে হবে। এবার এটাকে একটু শর্ট করে নিয়ে আসি, আমি একটু বুঝাই দিই এখানে অ্যাকচুয়ালি আমি কি করছি, একটু বুঝাই দিই। ওকে, আচ্ছা, এখানে প্রথম ফাইলটা কি, jQuery ফাইল। একটা হচ্ছে আমরা ম্যানুয়ালিও করতে পারি, যেটা হচ্ছে এই যে ম্যানুয়ালি এটা, অথবা আমরা সিডিএন ইউজ করতে পারি। এটা হচ্ছে আমার jQuery লাইব্রেরি ফাইল। এই jQueryর সাথে আমাকে আরেকটা লাইব্রেরি ফাইল লাগবে, popper.js ফাইল। এটা হচ্ছে jQueryর সাথে বুটস্ট্র্যাপে কাজ করার জন্য আরেকটা ফাইল লাগবে। আর নিচে হচ্ছে বুটস্ট্র্যাপের main.js ফাইল। এই তিনটা ফাইল বুঝতে পারছেন? ক্লিয়ার? কোনো কনফিউশন আছে? কোনো কোশ্চেন? ক্লিয়ার? সবাই একটু রেসপন্স করতে হবে, 30 জন আছেন তো, না বুঝলে বলবেন তো। বুঝতে পারছেন? সবাই একটু রেসপন্স করবেন চ্যাট বক্সে। ওকে, সো এইটুকু পর্যন্ত আমাদের ক্লিয়ার, তাই না? এবার আমি যদি এখানে চলে আসি, এই স্টার্টার টেমপ্লেটে দেখেন আমি এখানে কি কি করলাম,
আমি এখানে মোটামুটি এই যে jQuery ফাইল লিঙ্ক আপ করলাম, তারপর হচ্ছে বুটস্ট্র্যাপের এই ফাইলগুলো jQuery ফাইল করলাম, pop.js ফাইলটা করলাম। তারপরে হচ্ছে আমরা ইচ্ছা করলে এখানে দেখেন দুইটা অপশন আছে, আমি either bundle.min.js ফাইল করতে পারি অথবা jQuery ফাইলটা লিঙ্ক আপ করে bundle.js ফাইলটা করতে পারি। এই বান্ডেলের ভিতরে আমার পপার এবং min.js থাকে। এটা হচ্ছে আমার একটা অপশন যেটা আমরা এর আগে করছিলাম। অথবা আমরা আরেকটা অপশন করতে পারি, jQuery ফাইলটা লিঙ্ক আপ করতে পারি, এর সাথে pop.js ফাইলটা লিঙ্ক আপ করতে পারি, এর সাথে min.js ফাইলটা লিঙ্ক আপ করতে পারি। তাহলে আমরা এখানে কোন অপশনটা ইউজ করছি বলেন, কোন অপশনটা ইউজ করছি দেখেন তো, এখানে এটা দেখে বলেন, এটুকু দেখে বলেন। কোন অপশনটা, অপশন 1 নাকি অপশন 2? অপশন 2, তাই না? সো এই টোটাল টেমপ্লেটে এই একটা লাইন ছাড়া আর কোনো জায়গা আছে আপনারা বুঝেন নাই? একটু বলেন, দেখে বলেন। ওকে, তাহলে আমরা এই লাইনটা আমরা কপি করে নিয়ে আসি, নিয়ে এসে আমরা এটা এখানে দিয়ে দেব। এবার এই লাইনটা মানে কি আমরা একটু বোঝার চেষ্টা করি। মেটা ট্যাগ, ফার্স্টে আমরা জানি মেটা ট্যাগ মানে কি। মেটা ট্যাগ মানে হচ্ছে আপনার ওয়েবসাইটের কিওয়ার্ড রিসার্চের ক্ষেত্রে মেটা ট্যাগের কাজ লাগে। মনে করেন আপনি মেটা ট্যাগ ইউজ করলেন, মেটা, হ্যাঁ এইভাবে না, আমরা এটা রাখি, আমি এখানে রাখলাম ডেসক্রিপশন, আর এখানে আমরা রাখতে পারি অথর বা আরো কিছু রাখতে পারি, ঠিক আছে? আমরা এখানে এই মেটাটাকে, এই কাজগুলো কি, মনে করেন আপনি যখন এসইও নাম শুনছেন আপনারা, এসইও সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। সো মনে করেন, হ্যাঁ এসইও না, এসইও সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। ডিজিটাল মার্কেটিংয়ে যদি কখনো যান তখন শিখবেন। মনে করেন আপনি একটা রেস্টুরেন্ট ওয়েবসাইট করলেন, সো বা আপনি একটা কফি হাউস করলেন, তাই না? সো এটার নাম দিলেন, এটা নেম হবে মনে করেন আপনার কফি হাউসের নাম হচ্ছে সিমসন কফি হাউস, এটা হচ্ছে আপনার নাম। আর এখানে আপনি ডেসক্রিপশনে কি দিবেন, মনে করেন আপনি একটা ওয়েবসাইট বানালেন, ওয়েবসাইটের মেন নামটা হচ্ছে এটা, হ্যাঁ ওয়েবসাইটের নাম বা আপনার রেস্টুরেন্টের নাম হচ্ছে এটা। এখন আমাদের দেশে হয়তো কেউ গুগলে সার্চ দিয়ে রেস্টুরেন্টে যায় না, বা পিৎজা বার্গার খেতে কেউ রেস্টুরেন্টে যায় না গুগলে সার্চ দিয়ে, ম্যাক্সিমাম হচ্ছে ফেসবুকে ফুড ব্লগার্স বা ফুড ব্যাংক এসবে সার্চ দিয়ে রেস্টুরেন্টে যায়। তো বাইরের দেশে কিন্তু একটা পিৎজা বা বার্গার বা পাস্তা বা যে কোনো কিছু জন্যই কিন্তু গুগলে সার্চ দেয়, বা কোনো একটা প্লেসে গেলে সবাই গুগল সার্চ দিয়ে কিন্তু বুক করে। সো এই গুগলে সার্চ দিলে কি কি সার্চ দিতে পারে সেই কিওয়ার্ডগুলো থাকে আপনার ডেসক্রিপশনে, লাইক হচ্ছে বেস্ট কফি হাউস, তারপরে হচ্ছে কফি শপ, তারপর হচ্ছে ঢাকা কফি হাউস, কি কি লেখে মানুষ সার্চ দিতে পারে এই জিনিসগুলো থাকবে আপনার মেটা ডেসক্রিপশনে। বুঝতে পারছেন? যেন মানুষজন সার্চ দিলে, আপনার রেস্টুরেন্টের নাম দিয়ে সার্চ দিলে অথবা কোনো কিওয়ার্ড দিয়ে সার্চ দিলে তারা আপনার ওয়েবসাইটটা আসে এবং আপনার ওয়েবসাইট দেখে যেন তারা আপনার রেস্টুরেন্টে যায়। বুঝতে পেরেছেন? এটা হচ্ছে মেটা ট্যাগের কাজ। কারণ কেউ একজন ওয়েবসাইট বানালে এই ওয়েবসাইট দিয়ে তার মেন উদ্দেশ্য কি, তার তো অবশ্যই মেন উদ্দেশ্য হচ্ছে বিজনেস, তাই না? এটাই হচ্ছে আপনার মেটা ট্যাগে, আপনার এসইও যারা করে তারা এই মেটা ট্যাগ নিয়ে এইভাবে কাজ করে। ক্লিয়ার মেটা ট্যাগের কাজ কি? ওকে, আমরা তো আর এসইও করবো না আমাদের, হ্যাঁ বলেন। এই কিওয়ার্ডস গুলোকে আমি আরো বেশি ইউজ করতে পারি বা এর কোনো লিমিটেশন আছে এমন কিছু? লিমিটেশন হচ্ছে আপনি এখানে ম্যাক্সিমাম সবাই 6 থেকে 8টা বেশি ইউজ করে না, বাট আপনি অবশ্যই কিওয়ার্ডগুলো ইউজ করবেন গুগল টপ ট্রেন্ডিং দিয়ে। এই কিওয়ার্ড রিসার্চের কিছু টুলস পাওয়া যায়, সেই টুলস দিয়ে আপনি এই কিওয়ার্ডগুলো অ্যাড করবেন। এটা হচ্ছে যারা ডিজিটাল মার্কেটিং তারা করবে, আপনার এটা নিয়ে এত চিন্তা করার দরকার নেই। বুঝতে পারছেন? জি। ওকে,
তাহলে এই মেটা ট্যাগে এবার আমাদের এই মেটা ট্যাগের ভিতরে যে জিনিসগুলো আছে এগুলো আমরা একটু দেখি। ফার্স্ট হচ্ছে নেম ইকুয়াল টু ভিউ পোর্ট, মানে হচ্ছে আমরা ডেস্কটপে আছি বর্তমানে, এই ডেস্কটপটা তাহলে আমাদের একটা ভিউ, আমরা যখন মোবাইলে যাব মোবাইলটা আমাদের একটা ভিউ, বা আমরা যখন প্রজেক্টরে দেখবো প্রজেক্টরটা একটা আমাদের ভিউ। আমরা যে ভিউ পোর্টে যাই আমাদের কন্টেন্ট যেন সেই ভিউ পোর্টের ডিভাইসের উইথের সমান থাকে। সো কন্টেন্ট হবে, কন্টেন্টের উইথ হবে ডিভাইসের উইথ। বুঝতে পেরেছেন? এই প্রথম দুটো বুঝতে পেরেছেন? জি স্যার। তাহলে ইনিশিয়াল স্কেল ইকুয়াল টু 1, এটা মানে কি আমাদের কন্টেন্টের যে স্কেল সে যে রেশিওটা সেই রেশিওটা যেন তার উইথের সমানুপাতিক থাকে। মনে করেন আপনার ইমেজ আছে ডেস্কটপের জন্য অনেক বড়, এই ইমেজটা যখন আপনি মোবাইলের জন্য যাবেন যেন মোবাইলের উইথ অনুযায়ী 1 থাকে, যেন সে 1-এর বেশি বা কম না যায়, মোবাইলের উইথের সমান করে থাকে। আমরা ওই যে ট্রান্সফর্ম দেখছিলাম না, 1 থাকলে যখন হচ্ছে আমার উইথটা উইথ এবং হাইট সমান থাকবে, যখন আমি 1-এর নিচে দিব 0.8 দিব তখন কমে যাবে, আর 1.8 যখন দিই তখন বেড়ে যায়। এটা আমরা দেখছিলাম, মনে আছে ট্রান্সফর্মের ক্ষেত্রে? ওকে, সো আমার মোবাইল বা ডেস্কটপ বা ট্যাবের ক্ষেত্রে আমার কন্টেন্ট বা ইমেজের উইথ যেন ওই অনুযায়ী থাকে, এটা সমানুপাতিক অনুযায়ী থাকে। আচ্ছা, সো প্রথম তিনটা যদি বুঝেন, লাস্টটা হচ্ছে সিং টু ফিট ইকুয়াল টু নো। এটা মানে হচ্ছে সিং টু ফিট ইকুয়াল টু নো মানে হচ্ছে আপনি যখন মাইক্রোসফট ওয়ার্ড বা পাওয়ার পয়েন্ট আপনারা কাজ করছেন কখনো, বা মাইক্রোসফট ওয়ার্ড বা পাওয়ার পয়েন্টে যদি আপনারা কাজ করে থাকেন, আপনারা যদি কোনো একটা ইমেজ ইম্পোর্ট করেন বা ইনসার্ট করেন, তখন দেখেন ওই ইমেজটা কিন্তু আপনার ডেস্কটপে বা আপনার ইমেজটা যে উইথ এবং হাইট আছে সেই উইথ এবং হাইট অনুযায়ী চলে আসে। তখন আপনাকে কি করতে হয়, ডানে বামে মাউসে ড্র্যাগ করে এটাকে শ্রিঙ্ক করতে হয়, তখন ইমেজটা ফেটে যায় বা উইথটা ফেটে যায়, তাই না? এরকম হয়ে যায়, শ্রিঙ্ক করে। বাট আমি চাচ্ছি আমার ইমেজটা যখন মোবাইলে আসবে সে মোবাইলের স্কেল অনুযায়ী থাকবে, সে যখন ট্যাবে যাবে ট্যাবের স্কেল অনুযায়ী থাকবে, সে যখন ডেস্কটপে থাকবে ডেস্কটপের স্কেল অনুযায়ী থাকবে, সে শ্রিঙ্ক করবে না, সে শ্রিঙ্ক টু ফিট অনুযায়ী করবে না। এর মানে হচ্ছে শ্রিঙ্ক টু ফিট ইকুয়াল টু নো। বুঝতে পেরেছেন? ক্লিয়ার? তাহলে এই পুরো লাইনটা বুঝতে পারছেন? এই পুরো লাইনের কাজ কি? কারো কোনো কনফিউশন আছে এই টোটাল বুটস্ট্র্যাপটা কিভাবে আপনার প্রজেক্টে ইন্টিগ্রেট করবেন এই ব্যাপারে কারো কোনো কনফিউশন? এবার মজার ব্যাপার হচ্ছে কি জানেন, এই যে এত কিছু বলছি না, এমনি বলছে, কোনো দরকারে ছিল না। আপনি যখন ক্লায়েন্টের প্রজেক্ট করবেন জাস্ট এটাকে কপি করবেন, কপি করে এই পুরো জিনিসটা আছে না এটা কাট করেন, এটা বসায় দেন, দ্যাটস ইট। এত কিছু করার দরকার নাই। কারণ স্যার এটা একটু আবার দেখবো। হ্যাঁ, ওই যে যেটা বললেন যে কাট করে কপি করে বসাই দেব, একটু আবার দেখবো। আচ্ছা, এইটা আমরা বুঝে বুঝে করছি, এইটুকু আমরা বুঝে বুঝে করছি, তাই না? হ্যাঁ হ্যাঁ। আমি যখন ক্লায়েন্টের প্রজেক্ট করব এবং ক্লায়েন্টের প্রজেক্টটা তো অবশ্যই একটা ব্রাউজারে আপলোড হবে, তাই না? তো ওই প্রজেক্টটা যখন আমি করব তখন আমার এরকম ম্যানুয়ালি বুটস্ট্র্যাপের ফাইল ডাউনলোড করে আমার ফোল্ডারে লিংক আপ করার দরকার নাই। আমি জাস্ট এই স্টার্টার টেমপ্লেটটা কপি করব, কপি করে আমি এখানে কি করব, আমার index.html ফাইল ক্রিয়েট করে সেখানে আমি বসাই দেব। বুঝতে পেরেছেন? হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ। তাহলে এই যে দেখেন এখানে কি কি আছে, এটা এখানে ফার্স্ট আছে যে বুটস্ট্র্যাপের সিডিএন ফাইল, এটাকে একটু শর্ট করে নেই। সো বুটস্ট্র্যাপের সিডিএন ফাইল লিংক আপ। তারপরে কি আছে, এটা তো অপশন 2 অথবা অপশন 1, আপনি যেটা ইউজ করেন। সো অপশন 1 যদি ইউজ করেন এটা কাট করে ফেলেন, এই ইন্ট্রিগেটিভ পর্যন্ত কাট করবেন, এটুকু লাগবে না। এটুকুম করে করে আপনাকে শর্ট করে নিতে হবে, এই যে ইনক্রিজ, এভাবে আপনি করতে পারেন। বাট আমরা ম্যানুয়ালিটা করলাম আমাদের বোঝার সুবিধার্থে। ক্লিয়ার? স্টার্টার টেমপ্লেট আর ম্যানুয়ালির মধ্যে পার্থক্যটা বুঝতে পারছেন? কারো কোনো কনফিউশন? ভাই ওই প্রপার জেসটা বুঝতে পারিনি।
পপার যে স্টার ভাইয়া এখানে দেখেন স্টার্টার টেমপ্লেট আমি তো বলে দিছি আপনি যে কোনো একটা ভার্সন ইউজ করতে পারেন। আপনি অপশন 1 ইউজ করতে পারেন অথবা অপশন 2 ইউজ করতে পারেন। আপনি যদি অপশন 2 ইউজ করতে চান তাহলে জাস্ট এই স্টার্টার টেমপ্লেটটাকে কপি করবেন। আমি তাহলে এটা একটু নতুনভাবে দেখাই। এখানে একটা আমরা নতুন ফাইল ক্রিয়েট করি, লাইক হচ্ছে এটার নাম দিলাম আমরা Ctrl+S project.html। আমি যখন ক্লায়েন্টে প্রজেক্ট করি হ্যাঁ এই জিনিসটা আমি বলছি যে পপার জেসটা আসলে কি কাজে লাগে? পপার জেস্ট হচ্ছে যে করে মানে আমার যে বুটস্ট্র্যাপের কাজ করার জন্য পপার জেস্ট হচ্ছে এটার সহায়ক আরেকটা লাইব্রেরি ফাইল। বুঝতে পারছেন? জি ওকে। সো এবার দেখেন আপনি যখন সিডিএন নিয়ে কাজ করবেন আপনাকে কি করতে হবে? ডিলেট, এটাকে ক্লিন করেন, ক্লিন। তারপর মনে করেন আপনি অপশন 2 নিয়ে কাজ করবেন, তাহলে এটাকে কমেন্ট করেন, কমেন্ট। আর এটাকে তখন আপনি কমেন্টটা উঠাই দেন, এটার Ctrl// কমেন্ট উঠে যাবে, কমেন্ট উঠে যাবে। তখন এটাকে জাস্ট কমেন্ট করেন, Ctrl// কমেন্ট হয়ে গেল। তারপর এটাকে আপনি এবার শর্ট করেন। এখন তাহলে আমাকে বলেন, আমি এটা ডিলিট করে দিই, এটুকু লাগবে না আমার, অপশন 1 লাগবে না। বলেন এই ফাইল আর এই ফাইলের মধ্যে কোনো পার্থক্য আছে? মানে আমার নতুন style.css theme.css এগুলো বাদে আর কি কোনো পার্থক্য আছে? তাহলে বুঝতে পেরেছি কিভাবে সিডিএন ইউজ করে কাজ করব, কিভাবে ম্যানুয়ালি কাজ করব। কোনো কনফিউশন? নতুন যারা আসছেন বুঝতে পারতেছেন? জি ভাই। জি স্যার, থ্যাংক ইউ। আপনারা আবার মাইন্ড করেন না, বারবার নতুন নতুন বলতেছি, জাস্ট আজকের ক্লাস, নেক্সট ক্লাস থেকে আবার পুরনো। হ্যাঁ ভাইয়া কেউ মাইন্ড কোনো সমস্যা। আচ্ছা ঠিক আছে। বারবার আপনাদেরকে জিজ্ঞেস করতেছি কারণ ওনারা তো আমার সাথে অলরেডি অনেকগুলো ক্লাস করছে, দে আর ইউজ টু ইট। সো আপনাদের হয়তো একটু প্রবলেম হতে পারে প্রথম ক্লাসটা। ওকে হ্যাঁ অনেকদিন পর ধরেছি তো একটু আর কি প্রবলেম হচ্ছে, তবে ভিডিওগুলো দেখলে ইনশাআল্লাহ পারবো। ইনশাআল্লাহ ভিডিওগুলো দেখার পরে ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা সো আমরা তাহলে আর প্রজেক্টে না যেয়ে আমরা আমাদের ম্যানুয়ালিটি, কারণ আমি ম্যানুয়ালিটা করাটা একটু ডিফিকাল্ট, ম্যানুয়ালিটি যদি আপনি পারেন আপনি সিডিএন দিয়েও কাজ করতে পারবেন। সো এইটুকু বললাম। এবারে এটাকে আমি ব্রাউজারে ওপেন করি, কিছুই নাই। গত 1 ঘন্টা আমরা শুধু শুধু বক বক করছি, কিচ্ছু করি না, 1 লাইন কোডও লিখিনি, তাই না? আচ্ছা এবার আসেন আমরা কাজ শুরু করি। সো আমরা এখানে শুরু করব। আমরা স্ট্যান্ডার্ড সিএসএস এ ঠিক আছে যা আছে, আমরা এখানে জাস্ট একটু মার্জিন প্যাডিং 0 দিয়ে রাখি। এই মার্জিন প্যাডিং 0 মানে হচ্ছে আমার ফুল বডিতে যেন কোনো ডিফল্ট জায়গা না থাকে, ঠিক আছে? এর কারণে আমার এই স্টার দিয়ে মানে বোঝানো হচ্ছে আমার পুরো ওয়েবসাইটে যত HTML ট্যাগ আছে সব ট্যাগের ক্ষেত্রে মার্জিন প্যাডিং 0 থাকবে। তারপরে আমি আমার প্রয়োজন অনুযায়ী আমি মার্জিন এবং প্যাডিং দিব, মানে স্পেস দিব ইনসাইডে অথবা আউটসাইডে। ওকে, এইটুকু তো আমরা সবাই জানি। আচ্ছা এবার আমরা কাজ শুরু করি। হ্যাঁ ওকে। সো আপনারা টেবিল ট্যাগের কথা আপনাদের মনে আছে? টেবিল ট্যাগ কার কার মনে আছে? সবার মনে আছে তাই না? আচ্ছা আচ্ছা এখানে আমি একটা ডিভ নিলাম, ক্লাস দিলাম কন্টেইনার। এবার আমি একটা কাজ করি, এই কন্টেইনারটাকে আমি এখানে একটু কপি করি, কপি করে আমি এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই, আপাতত দিলাম ইয়েলো, আর একটা হাইট দিই। হ্যাঁ হাইট দিলাম মানে আমার বোঝার সুবিধার্থে 100 পিক্সেল। এবার আমি এটাকে একটু ওপেন করি। দেখেন আমি যে কন্টেনার নিলাম এই কন্টেনারের ভিতরে আমি কোনো উইথ এবং মার্জিন 0 এগুলো দিছি? দেই নাই, তাই না? কারণ বুটস্ট্র্যাপে এই কন্টেনারটাকে অলরেডি কল করে ফেলছে। মানে আমরা তো জানতাম কি কন্টেনারের প্রপার্টি কি, উইথ 1140 পিক্সেল, তারপর হচ্ছে মার্জিন 0 অটো। এখন আর আমার এগুলো মনে রাখতে হবে না, কারণ বুটস্ট্র্যাপ আমাকে এগুলো অলরেডি প্রোভাইড করতেছে। বুঝতে পারছেন?
সবাইকে বুঝতেছেন? হ্যালো ভাই, হ্যাঁ বলেন। হ্যাঁ জি। এটা তাহলে আমার প্রায় 80% উইথটা নিয়ে থাকে কন্টেনারটা। হ্যাঁ 1140টা সে নিয়ে ফেলছে অলরেডি। তো আমি মনে করেন আমার দরকার 100% উইথ, তখন আমি কি করতে পারি? ওকে ওকে, আস্তে আস্তে সবই দেখবো। ওকে জি আচ্ছা। সো এবার টেবিল ট্যাগটা যদি মনে থাকে আপনাদের, টেবিল ট্যাগে আমরা ফার্স্টে কি করতাম, টেবিল একটা রো নিতাম তাই না? টেবিল ট্যাগ তো থাকতো, এরপর আমরা কি করতাম, একটা রো নিতাম না? আর রোর ভিতরে তারপর আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী টেবিল হেড দিতাম, তারপর আবার রো নিতাম টেবিল ডেসক্রিপশন, তাই না? আর অথবা টেবিল রোর ভিতরে আমার যতগুলো হেড দরকার আমরা ততগুলো হেড দিতাম। আচ্ছা, এখানে রো বাংলা রোর বানান কি বলেন? রো বানান কি? আমিও এখানে একটা রো নিলাম। রো নিয়ে এবার আমি কি করব, এখানে আর একটা ডিপ নিলাম, ঠিক আছে? ডিপ নিয়ে এবার এই ডিপটাকে আমি বললাম কল MD4। আপাতত জাস্ট কল MD4 লিখলাম। এরপর আমি এর নিচে কল MD4 তিনটা কল MD4 নিলাম। ওকে, এবার আমি যেহেতু আমার কন্টেনারের ভিতরে প্রপার্টি নিচ্ছি, আমার আর এই কন্টেনার নেওয়ার কোনো দরকার নাই, হাইট উইথ দেওয়ার দরকার নেই। আমরা জাস্ট এইটাকে একটু কল করি 1, এটাকে কল করলাম 2, এটাকে কল করলাম 3। এবার এই 1টাকে আমরা এখানে কল করি, 1টাকে এখানে আমরা কল করি। এখানে আমরা জাস্ট একটা ব্যাকগ্রাউন্ড কালার দিলাম ইয়েলো, আর একটা হাইট দেই, যেহেতু আমার ভিতরে কোনো কন্টেন্ট নাই, সব একটা হাইট দিলাম সাপোজ 300 পিক্সেল। তারপর হচ্ছে একটা 2 নিব, তারপর হচ্ছে একটা 3 নিব। কালারটা চেঞ্জ করে দিয়ে এটা দিচ্ছি আমি মেরুন, আর এটা দিচ্ছি আমি শাইন কালার। আমি 1 2 3 দিলাম। এগুলো কি আমরা নর্মালি কি করি, একটা ডিপকে 3 ভাগে ভাগ করি না? ভাগ করার পরে তারপরে এই জিনিসগুলো দেওয়ার পরে এখানে আবার আমাকে আর কি দিতে হয় বলেন তো? তারপর কি দিতে হয় এটাকে পাশাপাশি আনার জন্য? হোয়াইট আর ফ্লোট লেফটটা দিতে হয়। আমি কি উইথ আর ফ্লোট দিছি? উইথ আর ফ্লোট দিছি, পাশাপাশি আসছে? আসে, পাশাপাশি আসে? স্যার কিছুই তো দেয় কিন্তু পাশাপাশি চলে আসছে। হ্যাঁ, কারণ আমি একটা কন্টেনার ইকুয়াল টু 12 রো, মানে একটা কন্টেনার আমি যদি একটু ডিজাইন করে দেখি, এই হচ্ছে একটা কন্টেনার। এই কন্টেনারের ইকুয়াল টু কত? 1 কন্টেনার ইকুয়াল টু, মনে রাখবেন একটা কন্টেনারের ভিতরে একটা রো। এটা কি একটা রো নিছি না আমি? রো মানে কি, যে ভার্টিক্যালটাকে রো বলে তাই না? জি আচ্ছা, এই রো ইকুয়াল টু কত? 12 কলাম, মনে রাখবেন 12 কলাম। এই 12 কলামকে আমি কি করলাম, 4 কলাম 4 কলাম 4 কলাম, টোটাল 12 কলামে ডিভাইড করলাম। তাহলে আমি এবার কি করলাম, এই 12 কলামকে 4 কলাম 4 কলাম জাস্ট কল করে দিছি। আমার আর কিছুই করতে হবে না, সে 4 কলাম 4 কলাম 4 কলাম করে 12 কলাম নিজেদের মধ্যে ভাগ হয়ে গেছে। আমার কোনো সিএসএস এর প্রপার্টি কিচ্ছু লিখতে হবে না। জিনিসটা মজার না? এবার যদি আমি এটাকে 12 কলামকে 2 ভাগ করতে চাই, তাহলে কয় কলাম করে নিব? 6 কলাম। তাহলে আমি এখানে 6 দিলাম, এখানে 6 দিলাম, তাহলে আরেকটা মুছে যাবে। এটা আর আমার দরকার নেই, কারণ আমি জানি একটা রো মানে হচ্ছে 12 কলাম। 6 6 আসছে? হ্যাঁ হ্যাঁ আসছে। আচ্ছা, এবার এই জিনিসটাকে আমরা একটু আরেকটু ভালো মতো দেখি। এই যে আমি 12 কলাম বললাম, এটা কি আসলে আমি সত্যি বলছি নাকি আপনাদের সাথে মিথ্যা বললাম, এটা একটু দেখি। এখানে চলে যাই, তারপর হচ্ছে এখানে চলে যাই, এটাকে আমি 1 দিলাম। এই এমডিটা আমি একটু পরে বলতেছি, এটাকে আমি 1 দিলাম। তাহলে আমার 1 কলাম 1 কলাম 2 কলাম হইল। এবার এটাকে আমি কপি করি, কপি করলাম, তাহলে কয় কলাম হইল? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12।
12 কলাম নেওয়ার পরে এবার যদি আমি এখানে যাই, হয়েছে 12 কলাম, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। হ্যাঁ, এবার আমি তো বলেছি 12 পরে যদি আমি এখন আরেকটা কলাম নিতে যাই এখানে, সেটা আর থাকবে না, কারণ সে 12 পরে পরবর্তী কলামটা চলে আসবে কোথায়, এর নিচে চলে আসবে। যত কলাম আমি নেব তত। কিভাবে আমি বুঝবো? এই 2টাকে এবার যদি আমি কপি করে, এটা হচ্ছে আমার 13তম কলাম, কপি করে দিলাম এখানে। এবার আমি এখানে চলে আসি, আসছে, নিচে আসছে। জি স্যার। তার মানে আমি বুঝতে পেরেছি আমাকে 12-র উপর আমি দিতে পারবো না, আমাকে 12-র বেশি দেওয়া যাবে না। একটা রো ইকুয়াল টু তাহলে কয় কলাম? 12 কলাম। 12 কলাম, তাই না? 12। এবার এই 12 কলামকে আমরা একটু বিভিন্ন ভাবে ভাগ করি। আপনারা একটু বলেন, আমি তো 3 ভাগ করছি, 2 ভাগ করছি, আপনারা বিভিন্ন ভাবে ভাগ করে আমাকে বলেন কয় ভাগ করতে চান 12কে? 4 ভাগ, অল 3। কয় ভাগ? 4 ভাগ। 4 ভাগ। আচ্ছা, 4 ভাগ করে দেখি তাহলে আসলে হয় কিনা। 4 ভাগ করবো, তাই না? তাহলে 4টা রাখি। আমার কিন্তু ভগ্নাংশ আসা যাবে না, সো 4 ভাগ করতে হলে তাহলে আমাকে প্রত্যেকটা 3 করে নিলেই হবে। 3 করে, হ্যাঁ 3 করে নিতে হবে। 4 ভাগ। এবার আমি যদি চাচ্ছি কোনোটা বড় কোনোটা ছোট, মনে করেন অন্য আরেকটা বলেন, 4 ভাগ নিছি, 3 ভাগ নিছি, 2 ভাগ নিছি, আর কোনটা নেওয়া যায়? 10-2। হ্যাঁ, 10-2। 10-2, তাই না? হ্যাঁ, ওটাও করা যায়। 10 আর এটাকে আমরা নিলাম 2। তাহলে 10 আর 2 হয়েছে, তাই না? একটু ইয়া করবেন, কার জন্য সাউন্ড হচ্ছে। আচ্ছা, এবার একটা মজার জিনিস দেখেন, এই যে আমরা 4 ভাগ করলাম, হ্যাঁ 4 4 3 3 3 করে 12। এটা কিসের জন্য? ডেস্কটপের জন্য না? এটা কিসের জন্য? ডেস্কটপের জন্য। এখন এটাকে যদি মোবাইলের জন্য করতে চাই তাহলে আমরা কি করব? এলজি, কল এলজি। না, কল এলজি না, মোবাইলের জন্য কি করব? আমরা কি করছিলাম গত ক্লাসে? ভিডিও করি, মনে আছে? আচ্ছা, কিচ্ছু লাগবে না, ভিডিও করি লাগবে না, দেখেন নিচে নিচে চলে আসছে, কিছুই লাগবে না, কল কিচ্ছু লাগবে না। ডেস্কটপের জন্য আছে আমার কিসে? পাশাপাশি। মোবাইলের জন্য 4 কলাম, তখন 100% উইথ হয়ে নিচে নিচে চলে আসছে। ট্যাবের জন্য দেখেন, ট্যাবের জন্য পাশাপাশি আছে, মানে আমার স্ক্রল বার আসতেছে নিচে, আসে না। তার মানে কি আমার ওয়েবসাইট রেসপন্সিভ আছে? আমার কি 1 লাইন সিএসএস কোড করতে হইছে এটার জন্য? না ভাই। এটাই হচ্ছে ফ্রেমওয়ার্কের সুবিধা, বুঝতে পারছেন? আচ্ছা, এবার আপনি চাইলেন, মনে করেন এটা ডেস্কটপে আছে পাশাপাশি, কিন্তু আপনি বললেন আপনার ডিজাইনার বা আপনার ক্লায়েন্ট বললো, বা আমি যদি এটা ধরি 6 6 করে আছে এরকম, হ্যাঁ 6 6 করে আছে পাশাপাশি, কিন্তু আপনার বললেন যে না ভাই আমি মোবাইলও পাশাপাশি চাই, তাহলে কি করব? মোবাইলও যদি পাশাপাশি চাই, এই এমডি মানে হচ্ছে মিডিয়াম ডিভাইসের ক্ষেত্রে 6 6 থাকবে, আর বাকি সব সে ডিফল্ট নিয়ে নেবে। কিন্তু আপনি বললেন না ভাইয়া আমি মোবাইলের ক্ষেত্রে পাশাপাশি চাচ্ছি, তাহলে আমি মোবাইলেরটাও আমাকে ডিক্লেয়ার করতে হবে, আদারওয়াইজ সে ডিফল্টটা নেবে। আর মোবাইলের ক্ষেত্রে আপনি বলবেন কল 6, আর এখানে বলবেন কল 6। এবার আপনি দেখেন রিলোড দিয়ে, ডেস্কটপও পাশাপাশি, মোবাইলও পাশাপাশি। বুঝতে পেরেছেন? হ্যালো ভাই, বলেন। আমরা উইথটা নিছি যে কন্টেনারে 80%, এখন যদি আমি 100% এর মধ্যে করি সেক্ষেত্রেও কি 12টা কলাম? এবার আসেন 100%। আপনি মনে করেন এখানে নিলেন ডিপ, এটাকে এবার আপনি এখানে বলে দেন ফ্লুইড। কন্টেনার আগে ছিল কন্টেনার, এবার হচ্ছে ফ্লুইড। আসছে 100%? জি।
এটাও 12 কলাম। বুঝতে পারছেন? আজকে সিএসএস করব না। ভাই আমার একটা কোশ্চেন ছিল। বলেন। ভাই ধরেন আমরা মাঝখানে বেশ কয়েকটা প্রজেক্ট করছিলাম যেখানে আমরা ব্যাকগ্রাউন্ডে যে কভারগুলো নিতাম আর কি, ছবিগুলো নিতাম, ওগুলো পরে আমরা কন্টেইনার নিতাম, ছবিগুলা মানে ফার্স্টে ডিপে দিতাম, পরে দিতাম ডিপ কন্টেইনার। তো এইখানে যদি আমরা মানে ব্যাকগ্রাউন্ডে কোনো ছবি দিতে চাই যেটা মানে ফুল 100% উইথ নিবে, পরে কন্টেন্ট গুলো থাকবে আপনার মানে ওই কন্টেইনারের ভিতরে, তো ওই কাজটা কিভাবে করবো আমরা? খুবই সিম্পল, আপনি এই পুরাটাকে এবার কল করেন। হইল? এবার এই ফ্লুইডের এখানে একটা ক্লাস কল করেন, লাইক হচ্ছে হেডার ব্যানার। এবার এই ব্যানারটাকে আপনি কোথায় কল করবেন? এবার ব্যাকগ্রাউন্ড যে হচ্ছে 100%। ক্লিয়ার? বুঝতে পেরেছেন? এবং যেহেতু আমার কন্টেনার ফ্লুইড 100% থাকে, তো আমার এখানে আসলে কন্টেনার ফ্লুইড লেখার দরকার নাই। বুঝতে পারছেন? দরকার নাই, ডিরেক্ট ব্যানারটা লিখি। আর ব্যানারটা লিখলে তখন আমাকে ওই যে আগে দুইটা প্রপার্টি আবার ডিক্লেয়ার করতে হয়, 100% ফ্লুইড লেফট, এই জিনিসটা আমাকে আবার ডিক্লেয়ার করতে হবে। আর যদি আমি কন্টেনার ফ্লুইড দিয়ে করি তখন আর করতে হয় না, সেম জিনিস। ক্লিয়ার? ওকে, এবার মনে করেন দেখেন এবার কিন্তু আমার কন্টেনারের ভিতরে কন্টেন্টগুলো কিন্তু আছে। আমি কিন্তু এবার এই ব্যানারটাকে ইচ্ছা করলে কল করে 100% উইথ দিয়ে ব্যাকগ্রাউন্ড কালার বা ইমেজ দিতে পারবো, তাই না? পারবো? ওকে, আচ্ছা, এ পর্যন্ত তো আমরা বুঝলাম। এবার মনে করেন আপনি এই রোটাকে 6 কলাম করে ভাগ করছেন, 2 ভাগ করছেন, 3 ভাগ করছেন, 4 ভাগ করছেন। কিন্তু যদি আমি আপনাকে বলি সমান ভাগে 5 ভাগ করতে, সমান ভাগে 7 ভাগ করতে, তখন কি করবেন আপনি বলেন? এনি আইডিয়া? বা সমানভাবে 9 ভাগ, কারণ এটা তো 12 দিয়ে ডিভাইড হয় না, তাহলে কি করবেন? কি করবেন বলেন? কোনো আইডিয়া? 2 বা হ্যাঁ, এক এক করে এভাবে নিব। আমি বলেছি একটাতে নিব 2 বা 3। আমি বলেছি সমানভাবে। আচ্ছা আচ্ছা, আপনি 2 নিলে তো সমান হলো না, আপনি 2 নিলেন 2টা, 3 নিলেন 2টা, তাহলে তো 2টা থাকবে। এই মনে করেন আপনি নিলেন, হ্যাঁ বলেন স্যার, এনি আইডিয়া? প্রথমে একটা কলাম খালি রাখবো আর লাস্টে একটা কলাম খালি রাখবো, মাঝখানে 5টা কলাম রাখবো। দিলেই হবে। হ্যাঁ, তাহলে সমান ভাগ হয়ে যাবে। বুঝি না ভাইয়া, শুধু ডট কল দিয়ে যদি 9টা ইয়া করা হয় তাহলে সমান ভাগ পেয়ে যাবে। ভেরি গুড। তখন আমি কি করব এখানে, এই যে দেখেন আমি কল এমডি একটা কাজ করি, 1টা 2টা আমি মনে করে নিলাম, 4টা 6টা, হ্যাঁ আমি ভাগ করবো সমান 5 ভাগে, তাই না? তা আমি বলে দিচ্ছি 6, আমি এই 6টা বলবো না, আমি জাস্ট বললাম কল এমডি কল এমডি কল এমডি। আমার এত সময় নাই তোমাকে সমান ভাগে ভাগ করার, তুমি নিজের মধ্যে ভাগ হয়ে যাও। সরি, এখানে আমি কি ভুল করছি, কল এমডি একটা সেকেন্ড হোল্ড করবেন। আচ্ছা, ভুল করছি আমি তো, একটা ভুল করছি, সেটা হচ্ছে আমি ক্লাস দেইনি দেখে আসতেছে না। 1 আমার তো ডিবে খালি জায়গা, তাই না? আমার ক্লাস না দিলে আসবে কিভাবে? 1 2 1 2 সমান 5 ভাগ হয়েছে, 1 2 3 4 5। আমাকে তো আমি বলে দিলাম তুমি 12 কলামের মধ্যে সমানভাবে 5 ভাগ হয়ে যাও।
আমি বলে দিব না ওরা কয় ভাগ করলে এক্সাক্ট সমান ভাগ হবে, ওরা ব্রাউজারে ক্যালকুলেট করে সমানভাবে ভাগ হয়ে যাবে, বুঝতে পারছেন? সো এখন যদি আমার এই যে আপনারা গত ক্লাসে একটা পরীক্ষা দিচ্ছেন না, এই যে 7টা লোগো আছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা লোগো বা 5টা লোগো, তখন কি করবেন, এই যে জাস্ট 7টা দরকার, ঠিক আছে, এত সময় নাই, দিয়ে দিলাম, শেষ, 7টা ভাগ হয়ে গেছে। এবার প্রত্যেকটা ভিতরে একটা করে ইমেজ বসা দেব। ক্লিয়ার? বুঝতে পেরেছি? জি স্যার। কারো কোনো কনফিউশন? ভাই তাহলে বুটস্ট্র্যাপে আমাদের ক্লাসগুলো জানতে হবে যে কোন ক্লাসে ওরা কি কি দিয়ে রাখছে, এই গ্রিডটা জাস্ট জানতে হবে, কারণ ভিতরে যত প্রপার্টি আছে এগুলো অলরেডি আমরা জানি। আমরা কোনো প্রকার বাটনের জন্য বুটস্ট্র্যাপ বাটন টাটন এগুলো আমরা ইউজ করবো না, আমরা শুধুমাত্র গ্রিড, এই যে কলাম, এটাকে বলা হয় গ্রিড সিস্টেম, এটা শিখেন আপনারা এক ক্লাসে বুটস্ট্র্যাপ ডান, আর বাকি যা আছে গত শিখছেন ওগুলো দিয়ে হয়ে যাবে। জাস্ট আপনাকে আমি এক ক্লাসে বুটস্ট্র্যাপ শিখা দেবো। মনে করেন আজকের ক্লাসে আপনার বুটস্ট্র্যাপে 70% জিনিস ডান হয়ে যাবে, বুঝতে পারছেন? জাস্ট মেনু আর হচ্ছে স্লাইডারটা বাকি থাকবে। ওকে, এবার আমি একটা কাজ করি, আমি মোটামুটি যতভাবে সম্ভব দেখানোর চেষ্টা করব। এখানে এবার আমি একটা কাজ করলাম, কলাম ডি 4 আছে, হ্যাঁ, দিলাম, 3 ভাগ আছে, খুব সুন্দর। কিন্তু আমি চাচ্ছি একটা হবে কলাম ডি 5 আর একটা হবে কলাম ডি 5 আর মাঝখানে 2 কলাম খালি থাকবে। তাহলে কিভাবে করব বলেন? মানে আমি চাচ্ছি, থাকতে পারে না আমার এরকম গ্যাপ লাগতে পারে, অনেক সময় দরকার হতে পারে, যেমন আপনারা যে ল্যান্ডিনো একটা ওয়েবসাইট করছেন, এখানে যেমন এখানে 5 কলাম ছিল, এইখানে 5 কলাম ছিল, মাঝখানে 2 কলাম খালি ছিল, আপনারা তখন হয়তো মার্জিন টার্জিন অনেক কিছু করে করছেন এরকম, হ্যাঁ, এটা হচ্ছে টোটাল কন্টেনার। তাহলে কিভাবে করবেন বলেন? বলেন, কোনো আইডিয়া? মাঝখানে 2 কলাম খালি থাকবে, এনি আইডিয়া কি করা যেতে পারে? একটু রেসপন্স করতে হবে, না পারলে বলতে হবে যে ভাইয়া বুঝতেছি না বা পারি না বা দেখা দেন। আচ্ছা, সো জিনিসটা একটু খেয়াল করেন। জিনিসটা হচ্ছে, এটা হচ্ছে একটা কলাম নেব আমি 5, এটা নেব আমি 5, তাই না? সো আমি কোন কলামের আগে জায়গাটা খালি রাখবো বলেন তো? এখানে কোন কলামের আগে আমার খালি থাকবে? ফার্স্ট কলামের, তারপর মাঝখানে, আবার লাস্টের দিকে। হ্যাঁ, আমি খালি রাখবো কোথায়? এই যে এখানে, তাই না? এই জায়গা লাস্ট কলামের আগে, এই কলামে খালি রাখবো, তাই না? মানে এই লাস্ট কলামের আগে আমার খালি থাকবে, এটাই তো, তাই না? ওকে, তাহলে কোডে চলে আসেন, আমার খালি থাকবে এই কলামে, তাই না? সো আমি কলাম ডি 5 দিলাম, কলাম ডি 5 দিলাম, এই কলামের আগে আমার খালি থাকবে। সো এখানে আমি লিখবো অফসেট MD2, এটার আগে 2 কলাম তুমি অফ রাখো। আসছে? জি স্যার। কোনো ঝামেলা নেই, মোবাইলে গেলে আবার সে ঠিকই জায়গা নিয়ে ফেলবে। ক্লিয়ার? সো জিনিসটা অনেক ইজি না ভাইয়া? হ্যাঁ, অনেক ইজি তো, কিন্তু আমরা তো এটা অনেক সিএসএস দিয়ে অনেক কিছু লিখতাম, তারপর অনেক বড় বড় জায়গা নিতাম। হ্যাঁ, এটা ওনারাও নিচ্ছে, সমস্যা নাই, এটা হচ্ছে ওটা শিখছেন দেখে এগুলো আরো একটু ইজি লাগবে। আচ্ছা, এবার আমরা আরেকটা জিনিস দেখি। মনে করেন আমরা এই অফসেটটা বাদ দিলাম, আমরা এখানে 6 রাখবো, এখানেও 6 রাখবো। ভুল করলাম কোথায়? আচ্ছা, এখানে 6 এবার আমি চাচ্ছি এই কলামটাকে কি করব, আমি 2 ভাগ করব, তাই না? এই কলামটাকে আমি 2 ভাগ করতে চাচ্ছি। তাহলে কিভাবে করব বলেন? এই যে এই কলামটাকে 2 ভাগ করব, এনি আইডিয়া? কোড করে কিভাবে করতেন বলেন? বলেন, না বললে এখন কানে ধরে রাখবো কিন্তু। ভিতরে ক্লাস নিয়েছি, ওই ডিভের মাঝখানে 2টা ক্লাস নেব, যেটা কলাম ডি 6 করে।
আচ্ছা এটার ভিতরে আমরা দুইটা ক্লাস নিয়ে ওটাকে আমরা ফ্লোট করে উইথ টুইট দিয়ে ভাগ করে দিব, তাই না? এটা না করলে অন্যভাবে হয় না? আর কিভাবে বলেন? একটা 6 তারপরে 2 তারপরে আবার অফ 2 তারপরে আবার md2 আমি বললাম আমার মতো করে, জানি না ঠিক নি না ভাইয়া ডট রো নিতে হবে, তারপর কল md3 দুইবার নিলে হয়ে যাবে। আচ্ছা কল md6 সরি। ভেরি গুড হুমায়ুন কবির। আচ্ছা যেটা হচ্ছে আপনি যখন একটা রো নেবেন, এই রো ইকুয়াল টু 12 কলাম, এটা আমরা ফার্স্টে বলছি তাই না? সো এখানে এবার আপনাকে কি করতে হবে, আপনি যখন এটাকে ভাগ করবেন তাহলে এটাকে একটা রো না, তখন এটাকে কি একটা রো হিসাবে নিতে হবে আপনাকে। সো এটাকে আপনাকে একটা রো হিসাবে নিতে হবে, ডি প্লাস রো। এইটাকে যখন আপনি রো নিলেন, এই রোটা তখন আবার 12 কলাম হয়ে যাবে। এবার এটাকে আপনি এই 6 করে ভাগ করেন, ডি প্লাস এটা আর 3 হবে না, কারণ এটা 6 থাকবে, কারণ 1 রো ইকুয়াল টু 12 কলাম। আমি এটাকে আবার বা এই 6টাকে আমি আবার রো যখন ডিক্লেয়ার করছি, এটা তখন আমার এই পুরোটা একটা 12 হয়ে গেছে। এইবার এই 12টাকে আমি আমার কাজের প্রয়োজনে ডিভাইড করব। এটাকে আমি দিলাম 3, কল করি, এটাকে আমি দিব 4, আর ব্যাকগ্রাউন্ড কালার 3 তো আছে। আর এখানে আমি একটা কাজ করি, 4টা দেব আমি এবার। 4 এ হবে আমার হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে কি হবে, গ্রিন। এই যে তাহলে এবার কি এটা সমান সমান করে ভাগ হয়েছে? বুঝতে পেরেছি? তাহলে আমি কি করলাম, আমি একটা কন্টেনার নিলাম, কন্টেনারের ভিতরে একটা ডিপ নিলাম, দাঁড়ান এটাকে একটু ফিক্স করি। কন্টেনার নিলাম, কন্টেনার ভিতরে ডিপ, ঠিক আছে। কন্টেনার ভিতরে রো, রো এর ভিতরে হচ্ছে এই ডিপ, তারপর হচ্ছে পরের 6, এই 6 এর ভিতরে আবার একটা রো, এই রো এর ভিতরে এই দুটাকে আবার সমান ভাগে, ঠিক আছে। কন্টেনার রো, রো ইকুয়াল টু 12 কলাম, এটাকে 6 ভাগ করলাম, এই 6কে আবার একটা রো ডিক্লেয়ার করলাম, 12 কলাম হয়ে গেল, এটাকে 6 ভাগ করলাম। এটাকে কি আমি 3 ভাগ করতে চাইলে 4 ভাগ করতে চাইলে 3 করতে পারবো? এইটুকু যদি বুঝে থাকেন মোটামুটি বুটস্ট্র্যাপ আপনাদের অনেকটাই আপন হয়ে গেল আর কি। কার কোনো কোশ্চেন থাকলে করতে পারেন, এরপর একটা ব্রেক দিন। এনি কোশ্চেন? ওকে, তাহলে আপনারা একটা নামাজের ব্রেক নেন, আপনাদের ক্লাস শুরু করবো ঠিক 4:40-এ। ওকে, আচ্ছা সিআর আছেন ক্লাসে? নূর অথবা জ্যোতি আক্তার? আচ্ছা, নতুন যারা জয়েন করেছে ওনাদেরকে একটু মেসেঞ্জার গ্রুপে অ্যাড করে দিবেন, ঠিক আছে? আপনারা জ্যোতি আক্তার অথবা নূর ওনাদের সাথে যোগাযোগ করলে পারবেন। আর আর সিআর কে কে ভাইয়া এখানে সিআর হচ্ছেন এই বর্তমানে যিনি একটু আগে কথা বলেন নূর, উনি হচ্ছেন সিআর, আর হচ্ছেন জ্যোতি আক্তার, দুইজনই সিআর। আচ্ছা, দেখা যাচ্ছে একজন না থাকলে তখন আরেকজন কাজ করে। আচ্ছা, সো আমরা মোটামুটি আমাদের গ্রিড সিস্টেমটা দেখলাম। সো আমরা এবার একটু বুটস্ট্র্যাপের এই ডকুমেন্টেশনটা পড়ি। হ্যাঁ, ডকুমেন্টেশন আমরা অলরেডি এখান থেকে আমরা গ্রিডটা দেখে ফেলছি, বাট এই ডকুমেন্টেশনটা একটু পড়ে দেখে এখানে কি কি আছে।
সো এখান থেকে লিঙ্ক আপ কীভাবে করা যায় এটা আমাদেরকে আমরা এটা অলরেডি করলাম। তারপরে আমরা এখান থেকে এবার চলে যাব কম্পোনেন্টস। আচ্ছা হ্যালো স্যার, ভাইয়া শো করেন স্ক্রিনটা শেয়ার করেন। ওকে 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 থ্যাংক ইউ স্যার। হ্যাঁ সুন্দর। আমি এখান থেকে তো দেখতে পাচ্ছি না। এখন দেখতে পাচ্ছেন? হ্যাঁ পাচ্ছি। ওকে, সো আমরা লেআউটে চলে আসলাম। লেআউটে আসার পরে এই যে এখান থেকে দেখেন কন্টেনারের সাইজ কত থাকবে। এই যে 1140 পিক্সেল বড় স্ক্রিনের জন্য, আর ছোট স্ক্রিনের জন্য সে ফুল উইথ ধরে নেবে, মানে 100% ধরে নেবে। সো এই জিনিসগুলো আমরা অলরেডি জানি। কন্টেনার মানে কি, কন্টেনার ফ্লুইড মানে কি, তারপরে হচ্ছে এই যে রেসপন্সিভ ইস্যুজ এই কাজগুলো কিভাবে করে, মানে লেআউটের পার্টটা এই গ্রিড সিস্টেমটা কিন্তু আমরা অলরেডি দেখে ফেলছি। আর এর মধ্যে আমরা এবার এই রেসপন্সিভ ব্রেক পয়েন্টটা দেখতে পারি। সো এই রেসপন্সিভ ব্রেক পয়েন্টটা আমরা কপি করে এখানে নিয়ে আসি, যেটা হচ্ছে মিডিয়া কোর। এটা আমরা একটু আরেকবার আজকে দেখাই, যেহেতু নতুন অনেকে জয়েন করছেন, সো তাদের ক্ষেত্রে এবং যারা আগের আছেন তাদের জন্য কপি করলাম। সো এখানে এসে এবার আমি একটা জিনিস করি, আচ্ছা এটা এইভাবে না রেখে। আচ্ছা, সো আমরা এই মিডিয়া কোরে ব্রেক পয়েন্টটা করি। এই ব্রেক পয়েন্টটা কিন্তু নির্দিষ্ট না, এক একটা জায়গায় আপনি এক এক মতো ব্রেক পয়েন্ট পাবেন। সো আপনি যে কোনো একটা ব্রেক পয়েন্ট নিয়ে কাজ করবেন মিডিয়া কোরের জন্য। সো আমরা প্রথমে করব একবার স্মল ডিভাইসের ক্ষেত্রে বা মোবাইল ডিভাইসের ক্ষেত্রে, মোবাইল ডিভাইস। এটার ক্ষেত্রে আমাদের ব্রেক পয়েন্টটা হবে মিডিয়া নিলাম, তারপর হচ্ছে মিনিমাম উইথ আমরা দিলাম 320। এটা যদি আপনি 320 নাও দেন তাও হবে। আর ম্যাক্সিমাম উইথ দিলাম আমরা লাইক হচ্ছে 500 পিক্সেল। এটা হচ্ছে আমার মোবাইল ডিভাইসের ক্ষেত্রে। এবার আমি কপি করি স্মল ডিভাইস। স্মল ডিভাইসের ক্ষেত্রে আমার মিনিমাম উইথ হচ্ছে 501 পিক্সেল, বা আমি ইচ্ছা করলে এটাকে 500.01 দিতে পারি, বা 501 ইচ্ছা পিক্সেল দিলাম। আর ম্যাক্সিমাম উইথ দিলাম আমরা 768। এটা হচ্ছে আমার স্মল, লাইক হচ্ছে ট্যাব, আইপ্যাড এগুলোর ক্ষেত্রে। তারপরে হচ্ছে আমার মিডিয়াম ডিভাইস। এটার ক্ষেত্রে আপনারা মিডিয়া দিতে পারেন মিনিমাম উইথ 768.01 পিক্সেল থেকে শুরু করে আপনি এটাকে একটা কাজ করতে পারেন, এন্ড দিয়ে ম্যাক্সিমাম উইথ 9912 পিক্সেল এটার জন্য করতে পারেন। দেন এখানে এরপরে হচ্ছে ডেস্কটপ ডিভাইস। এটার জন্য আপনি একটা কাজ করতে পারেন, মিনিমাম উইথ 992.01 পিক্সেল এন্ড ম্যাক্সিমাম উইথ হচ্ছে 1200 পিক্সেল। এই পর্যন্ত শেষ। আর এরপর আপনি আরেকটা কাজ করতে পারেন, লার্জ ডিভাইস। এটার জন্য আপনি করতে পারেন ভাইয়া ডেস্কটপের জন্য 120 পিক্সেল দিয়েছেন ম্যাক্সিমাম উইথ 1200 হবে। থ্যাংক ইউ। এটা আপনি করবেন মিনিমাম উইথ দিবেন শুধু 1201, ঠিক আছে। আর এরপরে যত বড়, এখন অনেক সময় অনেক ক্ষেত্রে আপনাকে এই দুইটা এক করে দিতে পারেন, মানে এখানে আপনি বলে দিতে পারেন ম্যাক্সিমাম উইথ 1200 পিক্সেল, তখন আর আপনার এটা দেওয়া লাগবে না। বুঝতে পারছেন জিনিসটা? অনেক ক্ষেত্রে আপনাকে এটা করতে হতে পারে, মানে আপনার ক্লায়েন্ট যদি একবার স্পেসিফিক না চায় তখন আপনি এটাও করতে পারেন। আমার কথাটা কি বুঝতে পেরেছেন? ঠিক আছে, মেইনলি আপনাকে কাজ করতে হবে এই ডিভাইসটা নিয়ে, কারণ আপনি কিন্তু অলরেডি এই দুইটা ডিভাইস, এই তিনটা ডিভাইসের জন্য কাজ করে ফেলছেন, মানে ডেস্কটপের জন্য। মেইনলি আপনাকে কাজ করতে হবে এই মোবাইল ডিভাইসের জন্য, কারণ এটাকে আপনাকে ফুল অপটিমাইজ করতে হবে, কারণ একটা ওয়েবসাইট 60% মানুষ মোবাইলে দিয়ে দেখে। এবার আমি যদি এটা একটু বোঝার চেষ্টা করি,
কিভাবে কাজ করে, আমি এটাকে একটু ইয়া করে ফেলি, 1 আর 2ই রাখি আর ভিতরেগুলো রিমুভ করে ফেলি, এতগুলো আমার দরকার নাই। 1 আর 2 রাখলাম আর 3 4টা আমি রিমুভ করে দিই এখান থেকে বাদ। এবার আমি চাচ্ছি মোবাইলের ক্ষেত্রে, এখন আপনাদের কোশ্চেন থাকতে পারে ভাইয়া আমার তো মোবাইলে অটো রেসপন্সিভ, তাহলে আমার ভিডিও কোয়ারির দরকার কি? কে বলতে পারবেন? মোবাইল তো আমার অটো রেসপন্সিভ, মোবাইলের জন্য তো আমার একটা উইথ হাইট ডিক্লেয়ার করতে হচ্ছে না, তাহলে কেন ভিডিও কোয়ারি আমার লাগবে? ভাইয়া অনেক যে ফন্ট সাইজের জন্য অনেক যেটা আপনার অনেক সময় ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা লাগে এই জন্য। হ্যাঁ, মোবাইলের ক্ষেত্রে দেখা যাচ্ছে আমার ডেস্কটপের ক্ষেত্রে আমি এখানে একটা H1 ট্যাগ দিলাম, লাইক হ্যালো ওয়ার্ল্ড। এখন আমার ডেস্কটপের ক্ষেত্রে এটা হ্যালো ওয়ার্ল্ড লেখা, এটা আমি চাচ্ছি মনে করেন ডেস্কটপে আমি যদি সাপোজ এখানে H1 দিই, ফন্ট সাইজ হচ্ছে ডেস্কটপের ক্ষেত্রে হচ্ছে 42 পিক্সেল ধরে নিলাম আর কি, বা একটু বড় দিই 82 পিক্সেল। এখন আমি যদি মোবাইলেও যাই তাও ঠিক আছে, হ্যালো ওয়ার্ল্ড লেখাটা আমি যদি আরেকটু বড় করে দেই লাইক 102 পিক্সেল, তাহলে লেখাটা অনেক বিশাল বড় হয়ে যাচ্ছে। আচ্ছা এটা একটু কম চলে আসে, এটাকে 90 করে দিলাম, এবার ঠিক আছে। সো মোবাইলের ক্ষেত্রে আমার এরকম, সরি ডেস্কটপে, কিন্তু মোবাইলের ক্ষেত্রে এটা এখন ভেঙে আসতেছে, তাই না? কিন্তু আমি চাচ্ছি মোবাইলে যেরকম এটা পাশাপাশি ছিল ডেস্কটপ, সরি ডেস্কটপে যেরকম পাশাপাশি ছিল, মোবাইলের ক্ষেত্রে এই ফন্ট সাইজটা এরকম পাশাপাশি আসবে আর একটু ছোটো, কারণ মোবাইলে তাহলে আমার দেখা যাবে হ্যালো লেখাটাই চলে আসবে। আমি যদি এটাকে আর একটু ডেপ টুলস ইউজ করি, এটা ইন্সপেক্ট করবেন, ইন্সপেক্ট করার পরে যেখানে একটা সিলেক্টর বাটন পাবেন, এটাকে ক্লিক করবেন, ক্লিক করে আপনি যেখানে যেটা রাখতেছেন মাউস দেখবেন সেখানে HTML কোডটা, আর এই পাশে কি আসবে, এই পাশে আসবে CS। আপনি H1 এ যান, আপনি চাচ্ছেন এই ডিভাইসে চলে যাবেন, আপনি এখন আছেন মনে করেন এটা আপনি দিলেন 500 পিক্সেল, কিন্তু আপনি চাচ্ছেন মোবাইলের ক্ষেত্রে এটা ফন্ট সাইজটা হবে 20 পিক্সেল বা 40 পিক্সেল মোবাইলের ক্ষেত্রে। কিন্তু এখন মোবাইলের ক্ষেত্রে 40 পিক্সেল রাখলেন, কিন্তু যখন সে আবার ডেস্কটপে চলে যাবে 1100 পিক্সেলের, তখনও কিন্তু ফন্ট সাইজটা ছোট, কিন্তু আমি চাচ্ছি না, আমি চাচ্ছি ডেস্কটপের ক্ষেত্রে ফন্ট সাইজটা থাকবে যেমন ছিল তেমন এরকম বড়, কিন্তু মোবাইলের ক্ষেত্রে আমার ফন্ট সাইজটা ছোট হয়ে যাবে। তখন আমাকে কোনটার ফন্ট সাইজটা ছোট করতে হবে? H1 একে তখন আমি এখানে কল করলাম, কল করে এবার আমি বলবো তুমি মোবাইলের ক্ষেত্রে হয়ে যাও 40 পিক্সেল। তাহলে এবার জিনিসটা কি হবে, আমার যখন বড় ডিভাইস তখন সে বড়, আর যখন আমার ছোট ডিভাইস, কি ব্যাপার আমি একটু রিলোড দিই, তখন সে ছোট। আবার দেখেন বড় ডিভাইস যখন, তখন সে বড়, আর আমি যখন ছোট ডিভাইসে আসলাম তখন সে ছোট। এভাবে মিডিয়া করে ইউজ করে করে আমাকে ফন্ট সাইজ, বাটন, অ্যালাইনমেন্ট ফিক্স করতে হবে, কিন্তু গ্রিড সিস্টেমের জন্য আমার কোনো কোড করতে হবে না, কারণ সে অটোমেটিক আমার বুটস্ট্র্যাপ ফ্রেমওয়ার্কের থেকে গ্রিডটা নিয়ে নেবে, এই কলাম সে ফিক্স করে নেবে। ক্লিয়ার? মিডিয়া করে এটা বুঝতে পারছেন? হ্যাঁ, কন্টেন্টের জন্য কারো কোনো কনফিউশন বা কোশ্চেন থাকলে করতে পারেন। এই ব্রেক পয়েন্টটা মুখস্থ করে ফেলবেন, এই ব্রেক পয়েন্টটা মুখস্থ করে ফেলবেন। কারো কোনো কোশ্চেন? হ্যাঁ, আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন। হ্যাঁ, আমরা তো যে পিএইচডি থেকে যখন HTML করছি, ক্লায়েন্টরা যখন আমাদেরকে দিবে, তো ওরা তো মানে পিএইচডি ফর্মেটটা তো নরমালি ডেস্কটপের জন্য থাকে আর কি। তো আমরা ফন্ট সাইজগুলো যখন আমরা ইয়াতে করবো, মোবাইল ডিভাইসের জন্য করবো, তখন ওগুলো আমরা কিভাবে বুঝবো যে কোন মানে কত সাইজ দিব না দিব? এটা আপনাকে নিজে থেকে করতে হবে, এটা ক্লায়েন্ট বলে না। ক্লায়েন্ট আপনাকে পিএইচডিটা দিবে ডেস্কটপের জন্য, দেওয়ার পরে ক্লায়েন্ট এবার বলবে যে আমার, ক্লায়েন্ট আপনাকে কোনো সাইজ বলবে না, আপনাকে জাস্ট ক্লায়েন্ট বলবে আমার ওয়েবসাইটটা মোবাইল অপটিমাইজ করে দাও। তখন আপনি এটাকে ছোট ছোট করে তাকে অপটিমাইজ করবে, তারপরে সে কিছু রিভিশন দেবে যে এই বাটনের সাইজটা আর একটু বড় হলে ভালো হতো, এই ফন্ট সাইজটা একটু ছোট হলে ভালো হতো, এরকম 5-10টা রিভিশন দেবে। বুঝতে পারছেন? ক্লিয়ার?
ওকে, ওই কন্টেন্টের জন্য মোবাইল ডিভাইসে আপনি আপনার রিকোয়ারমেন্টস অনুযায়ী ফন্ট সাইজটা, যেমন আমার এখানে আমি মনে করলাম যে এটা ফন্ট সাইজটা কম হলে ভালো হইতো। এখন ক্লায়েন্ট যদি বলে যে না 40 না, তুমি আর একটু কমায় দাও 35, তখন ক্লায়েন্ট অনুযায়ী আমি বসাই দেবো, কারণ ক্লায়েন্ট তো এটার আমার সাইজ দেয়নি। ক্লিয়ার? ওকে, এবার তাহলে আমি চলে যাই আবার। সো আমি এখান থেকে মোটামুটি এগুলো দেখবেন, এগুলো দেখার দরকার নেই। রেসপন্সিভ ব্রেক পয়েন্টটা আমি বুঝাই দিছি অলরেডি, আর গ্রিড সিস্টেমটা আমি অলরেডি বুঝাই দিছি। এখানে আর কি দেখবেন, ট্রেড ইন্ডেক্স তো লাগবে না। এবার চলে আসেন এই কম্পোনেন্টসে, এই পার্টটা এবার দেখবেন। এই যে অ্যালার্ট থেকে শুরু করে টুল টিপস, তো এই জিনিসগুলো এবার আমরা দেখব। আমরা এটা আবার ঠিক করে ফেলি, যেমন আছে তেমনই রাখলাম। ওকে, আর এখানে আমরা এটা সরায় ফেলি, এই কালার টালার সরায় ফেলি। এই হচ্ছে আমার বর্তমান অবস্থা, তাই না? আচ্ছা, সো এখানে আমার এই অ্যালার্ট, এখানে অনেক কিছু আছে, এগুলো আমরা কিভাবে করব দেখব। সো আমি এখানে এসে লিখলাম, এই যে এখানে দেখবেন প্রত্যেকটা জিনিসের কোড দেওয়া আছে, বাট আমি এটা কোড না, আগে আমরা নিজে নিজে করার চেষ্টা করি, কোড না দেখে। হ্যাঁ, আমি এখানে একটা ডিপ নিলাম, ডিপ নিয়ে এখানে ক্লাস দিলাম অ্যালার্ট, অ্যালার্ট প্রাইমারি, আর এখানে আমি লিখলাম H1 উই আর ফ্রম অনলাইন ব্যাচ 115। দেখেন আমাদের অ্যালার্টটা চলে আসছে। আমি একটু এটা ঠিক করি, উই আর ফ্রম RWD দিই, তাহলে চলে আসছে, তাই না? আচ্ছা, এখানে কি কোনো কাহিনী আছে একটু দেখি। ওকে, এটুকু পর্যন্ত কি ক্লিয়ার? এখানে আমি কি করছি, একটা অ্যালার্ট ক্লাস কল করেছি। এই অ্যালার্ট ক্লাসের ভিতরে কি আছে জানেন? এই অ্যালার্ট ক্লাসের ভিতরে একটা ব্যাকগ্রাউন্ড কালার আছে, একটা প্যাডিং আছে, আর ভিতরে টেক্সট কালার আছে। এখন আমি এটাকে কোনো সিএসএস না দিয়ে করলাম, কিন্তু আমি যদি বলি এই সেম জিনিসটা আপনাকে HTML এ করতে, আপনি কি করতে পারতেন না? সিএসএস দিয়ে র HTML CSS ইউজ করে করতে পারতেন? কোনো ডিফিকাল্ট হইতো আপনার জন্য? একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতেন, একটা প্যাডিং দিতেন, ডানে বামে একটা, উপর নিচে একটা 10 পিক্সেল, আর ডানে বামে হয়তো 5 পিক্সেল আর 15 পিক্সেল, আর ভিতরে কালারটা দিতেন। এটাই তো, তাই না? আমি যদি একটু ইন্সপেক্ট করে দেখি, এই যে এটাই তো করছে, তাই না? কালার, ব্যাকগ্রাউন্ড কালার, বর্ডার কালার, আর এখানে একটা প্যাডিং ট্যাডিং ইউজ করছে। এটার জন্য কি আমার বুটস্ট্র্যাপের ক্লাস ইউজ করার কোনো দরকার আছে? এটাই, এগুলো আসলে আপনি নিজে HTML CSS ইউজ করে করবেন, এটার জন্য আপনাকে এই ক্লাসের মুখস্থ করার কোনো দরকারই নেই। তারপর আপনি দেখে রাখতে পারেন। তারপরে আসেন ব্যাচ, এটা কিভাবে করবেন? তো আমি মনে করেন এখানে আবার লিখলাম, এই যে এখানে দেখবেন সব ক্লাস দেওয়া আছে। তো আমি এখানে লিখলাম সেমভাবে, এটার ভিতরে আমি একটা ডিভ নিলাম, ক্লাস ব্যাচ, ব্যাচ এটা আমি দিলাম ওয়ার্নিং। এই প্রাইমারি মানে হচ্ছে একটা ব্লুইশ কালার, তারপর এরকম এটা হচ্ছে কালার কোড, প্রাইমারি, সাকসেস, ইনফ্রো, ডেঞ্জার, আরও বিভিন্ন কিছু আছে। সো এটাকে আমি কপি করি, দিলাম RWD 18115। এবার আমি যদি এটাকে একটু চেঞ্জ করে দিই, হ্যাঁ, আমি এটা দিব না, আমি এখানে দিব প্রাইমারি না দিয়ে আমি এখানে সেকেন্ডারি দিই। আচ্ছা, এটাও না, প্রাইমারি সেকেন্ডারি কিচ্ছু দিব না, আমি এটা রাখলাম যা আছে তাই রাখলাম। এইখানে গিয়ে আমি কি করলাম, এই RW215 টাকার ভিতরে একটা স্প্যান ক্লাস কল করি। স্প্যান ক্লাস কল করলাম, RW15টাকে কপি করে এখানে নিয়ে আসি। এবার এটার ভিতরে আমি একটা ক্লাস কল করি, ব্যাচ, ব্যাচ ইনফো দিলাম।
চলে আসছে, দেখছেন ইনফো, মানে এইটুকুর ভিতরে আমি একটা ক্লাস কল করলাম। এখানে ইনফোর জায়গায় যদি আমি দিতে পারি ডেঞ্জার, লাল চলে আসবে, রেড। তারপরে যদি দেই আমি সাকসেস, গ্রিন টাইপের একটা কালার চলে আসবে, গ্রিন। তারপরে আমি দিতে পারি ইনফো, এটা হচ্ছে কালার কোড, ইনফো চলে আসছে, দেখছেন। তারপর এটা হচ্ছে সাকসেস, ইনফো, ডেঞ্জার, ওয়ার্নিং, এই জিনিসগুলো হচ্ছে বিভিন্ন কালার কোড। তারপরে হচ্ছে বাটন, এবার আসেন বাটনে করি। এখানে আমি একটা কাজ করলাম, বাটন টাইপ দিলাম, বাটন ক্লাস দিলাম, বাটন বাটন ড্যাশ প্রাইমারি, আর এখানে আমি লিখলাম রিড মোর, কোনো সিএসএস করলাম না, বাটন চলে আসছে রিড মোর। এই বাটন ক্লাসটা কি করলো, এই বাটন একটা ক্লাস বুটস্ট্র্যাপের ক্লাসে গিয়ে সে দেখলো এখানে কি প্রপার্টি আছে, সেই প্রপার্টিটা এখানে। এখন আমাকে যদি বলে এটা সিএসএস দিয়ে করতে, বুটস্ট্র্যাপের ক্লাস ছাড়া আমি কি করতে পারতাম না? করতে পারতাম, তাই না? এবং মজার ব্যাপার হচ্ছে আপনি যখন একটা ক্লায়েন্ট প্রজেক্ট করবেন, আপনি কিন্তু বুটস্ট্র্যাপের কম্পোনেন্ট ইউজ করলে হবে না, আপনাকে কি করতে হবে, কাস্টম সিএসএস। কারণ বুটস্ট্র্যাপের ওই পিএইচডিতে কি আছে সেটা আপনাকে, তো আপনাকে এখানে কি করতে হবে, কাস্টম একটা বাটন ক্লাস কল করতে হবে। এবার এই ক্লাসটাকে আপনাকে কি করতে হবে, সিএসএস এ কল করতে হবে। সিএসএস এ আসেন, কল করেন, এখানে আসেন, কাস্টম বাটন, এখানে দেন ব্যাকগ্রাউন্ড কালার ডার্ক রেড, আর কালার দিয়ে দেন টেক্সট। আসছে, চেঞ্জ হয়েছে, তার মানে আমরা কাস্টম, হ্যাঁ বলেন। আমরা যদি ওই নিজেরাই সিএসএস ইউজ করি, যেটা কাস্টম সিএসএস, তো সেক্ষেত্রে রেসপন্সিভ করাটা টাফ হয়ে যাবে না? না না, রেসপন্সিভ তো করবো গ্রিড দিয়ে। বাটন আমি কি রেসপন্সিভ করবো, সে তো গ্রিডের ভিতরেই আছে, সে তো বাইরে যাবে না। ও আচ্ছা, মানে প্যারেন্ট ট্যাগটা আমি বুটস্ট্র্যাপের কল ক্লাস করে শোনেন, আমি শুধু বুটস্ট্র্যাপ থেকে গ্রিডটা নিব, আর কিছু নিব না, কারণ গ্রিডটা আমার রেসপন্সিভ করবে, আর ভিতরে কন্টেন্ট সময় আমি সিএসএস এসটিএমএল করব। আচ্ছা বুঝছি। এবং আমি যখন থিম ফরেস্টে থিম অ্যাপ্রুভ করাইতে যাব, থিম ফরেস্টে কিন্তু আপনি বুটস্ট্র্যাপের ক্লাস কল করলে হবে না। আপনি থিম ফরেস্টে আপনি শুধুমাত্র বুটস্ট্র্যাপ থেকে গ্রিডটা নিতে পারবেন আর অল্প কিছু বুটস্ট্র্যাপের প্রপার্টি। কিন্তু আপনি থিম ফরেস্টে একটা থিম অ্যাপ্রুভ করাতে হলে আপনার নিজের সিএসএস থাকতে হবে, এটা মাথায় রাখবেন, বুঝতে পারছেন? এর জন্য আমরা এসটিএমএল সিএসএসটা এতটা ভালোভাবে শিখে আসছি। ক্লিয়ার? জি, ওকে। আর আমি যখন একটা পিএইচডি কে কনভার্ট করব, তখন কিন্তু এই বুটস্ট্র্যাপের ক্লাস কল করে আমার কোনো লাভ নেই, আমাকে ইন দ্য এন্ড কিন্তু আমার কাস্টম সিএসএস করতেই হবে, তাই না? আচ্ছা, এবার মনে করেন আমি এই বাটনটা রাখলাম, এই বাটনটাকে এবার আমি একটা ডিবে কল করি। আমি নিলাম ডিব, এখানে আমি নাম দিলাম বাটন, বাটন গ্রুপ, GROUP, বাটন গ্রুপ। মিউট করেন। এবার এখানে আমি একটা কাজ করি, এখানে আমি একটু চেঞ্জ করে দেই, ইনফো ডেঞ্জার। চলে আসছে, বাটন গ্রুপ হয়েছে আমার। কি করলাম, একটা ডিপ কল করলাম, এই ডিপের ভিতরে 3টা বাটন রাখলাম। মনে আছে ওই যে ইউএল অ্যালাই করে পাশাপাশি আনতেন, মনে আছে? এখন এগুলো লাগবে? কত কষ্ট করে আনতেন, তাই না? ডিপ দাও, ফ্লোর দাও, উইথ দাও, কেমনে কি আসে, ডানে আসবে বামে আসবে। ওকে, এই যে দেখেন বাটন, এই যে বাটনে এগুলো আপনারা প্রত্যেকটা, এই যে অ্যালার্ট থেকে প্রত্যেকটা আপনারা কোড কপি করবেন, কোড এডিটরে নেবেন, নিয়ে প্র্যাকটিস করবেন, প্রত্যেকটা জিনিস প্র্যাকটিস করে দেখবেন কোনটা কি কাজ করে। এই যে দেখেন কোড দেওয়া আছে, প্রাইমারি ব্লু কালার, সেকেন্ডারি একটা গ্রে কালার, সাকসেস গ্রিন কালার, ডেঞ্জার রেড কালার, ওয়ার্নিং ইয়েলো কালার, ইনফো একটা স্কাই কালার টাইপ কিছু একটা, লাইট কালার, ডার্ক কালার, তারপর আবার লিঙ্ক থাকলে লিঙ্কের জন্য কি হবে, এই প্রত্যেকটা কোড কপি করবেন, কপি করে আপনার কোড এডিটরে নেবেন, তারপরে এগুলো প্র্যাকটিস করবেন প্রত্যেকটা জিনিস। বাটন গ্রুপ
এই যে সেম বাটন গ্রুপ কিভাবে করবেন, পেজ কিভাবে বানাবেন, এই যে কপি করবেন কোডটা, করে আপনার কোডে নেবেন। আমি অলরেডি দেখাই দিচ্ছি, আপনার প্র্যাকটিস করবেন। এবার আসলে একটা কার্ড দেখি। আচ্ছা এটা একটু দেখাই, কার্ডটা একটু দেখাই, এখানে একটা কাজ করি, এগুলো রিমুভ করে দিই। এখানে কি করছে একটু যদি আমি বলি। আচ্ছা এই জিনিসটা যদি আমি আপনাকে সিএসএস বা HTML দিয়ে বলতাম কি করতেন, আপনি একটা ডিপ নিতেন, ডিপটাকে কি করতেন, একটা ক্লাস কল করতেন, সেই ক্লাসের ভিতরে একটা ইমেজ নিতেন, তারপরে আরেকটা ডিপ কল করতেন, সেই ডিপের ভিতরে একটা টাইটেল নিতেন, তারপর একটা প্রি ট্যাগ দিতেন, তারপর একটা বাটন দিতেন, আর পুরা যে ডিপটা কল করছেন সেই ডিপের ভিতরে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতেন। এভাবে কি করতেন না? এটাকে যদি আমি বুটস্ট্র্যাপ না কল করে এমনি আপনাকে করতে বলতাম, আপনি এভাবেই করতেন, তাই না? আচ্ছা এবার আমি এটাকে বুটস্ট্র্যাপ একটু কপি করি, করে আমি এখানে একটা ডিপ কল করি, প্লাস আমি একটা কল MD4 নিলাম, ঠিক করে এটা এখানে আমাকে কি করতে হবে, এটা আমার দরকার নেই, এটা আমি রিমুভ করে দিই। আরিয়াম না, আমরা পিক্সেল দিয়ে করবো। আর কি করতে হবে, আমাকে একটা ইমেজ নিয়ে আসতে হবে, একটা ইমেজ নিয়ে আস। এখান থেকে আমরা সোর্স ফাইলে যাব, ইমেজে যাব, ইমেজের ভিতরে আমাকে ইমেজটা কল করতে হবে। ইমেজের নাম হচ্ছে ফ্লাওয়ার, আর এটার এক্সটেনশন হচ্ছে জেপিইজি দিলাম। আমি যদি একটু যাই, কি অবস্থা দেখি, চলে আসছে তাই না? ওকে, এবার আমি আরেকটা কাজ করি, এটাকে আমরা 3 ভাগ করি, 3টা কল করি, 1টা 2টা 3টা, সব পাশাপাশি চলে আসবে। সো এবার যদি আপনাদেরকে আমি বলি একটা প্রাইসিং টেবিল বানাইতে, পারবেন বানাইতে? হ্যাঁ, যে প্রাইসিং টেবিলটা বানাইতে বলি পারবেন? আচ্ছা জি यस, এটা হচ্ছে আপনাদের নেক্সট ক্লাসের ফার্স্ট অ্যাসাইনমেন্ট, একটা প্রাইসিং টেবিল বানাবেন। আচ্ছা সো এখানে এবার আমি একটা কাজ করি, এখানে আমরা প্রাইসিং টেবিলে গেলে দেখি অনেক কিছু অ্যালাইনমেন্ট আছে, বাট কোনো জায়গায় যদি কন্টেন্ট বেশি হয় তখন অ্যালাইনমেন্টটা কী, যেমন এখানে একটু কন্টেন্টটা নিচে নেমে গেছে, কিন্তু আমি চাচ্ছি অ্যালাইনমেন্টটা সেম রাখবো, তাহলে কীভাবে করবো? সো মনে করেন এখানে তো বর্তমানে ঠিক আছে এরকম, আমি যদি এটা মোবাইলে যাই, মোবাইলেও ঠিক আছে, কিন্তু মোবাইলে একটু লেগে আছে, এখানে একটা মার্জিন বটম দিতে হবে, মিডিয়া করে দিয়ে ওটা দিব। আর এখানে আমি কি করতে পারি, এখানে আমি একটা কাজ করব, সাপোজ এই যে বর্তমানে এই যে টাইটেলটা, এটা কোথায় আছে, এই কার টাইটেলটা, হ্যাঁ এই টাইটেলটা আমি যদি, আমার টাইটেলটা যদি সমান না হয়, যদি কন্টেন্টটা বেশি হয়, তাহলে আমার যদি কি করতে হয়, নিলাম হ্যাঁ, আরেকটু দিই। ওকে, এখন কাহিনীটা হলো কি, এই অ্যালাইনমেন্টটা নিচে নেমে গেছে তাই না, সেম আর অ্যালাইনমেন্টে নাই, কিন্তু আমি চাচ্ছি সেম অ্যালাইনমেন্ট। তাহলে আমাকে কি করতে হবে, এই কার্ড টাইটেলে যেতে হবে, গিয়ে এখানে একটা হাইট ডিক্লেয়ার করতে হবে, লাইক তাহলে আমি এটা কই দিব, কপি করব, কপি করে আমি আমার সিএসএস এই যে মাঝে মাঝে যে আমাকে বুটস্ট্র্যাপের ক্লাসকে আবার করতে হচ্ছে, এবং এই কারণেই আমার নিজের style.css লিঙ্কটা সবার শেষে রাখতে হচ্ছে। আর বটম দরকার নেই, শুধু হাইটটা দিলাম, রিলোড দেই। এবার কি সেম অ্যালাইনমেন্টে আছে সব, বাটন টাটন টাইটেল পি ট্যাগ সব অ্যালাইনমেন্ট সেম আছে, কোনো চেঞ্জ হয়েছে? তার মানে আমার কন্টেন্ট ভিতরে কম বেশি হইলেও আমি ইচ্ছা করলে আমার অ্যালাইনমেন্টটা সেম রাখতে পারি। এখানে যেহেতু একটু বেড়ে গেছে, বাট আমি এটা ফিক্স করতে পারবো তাই না? এরকম একটা প্রাইসিং টেবিল বানায় নিয়ে আসবেন।
কঠিন কোনোটা পাচ্ছি না, সব সোজা সোজা। হ্যাঁ, কার টাইটেলে যে হোভার ইফেক্টটা দিছে আর কি পুরো ব্যাকগ্রাউন্ডে, এটা কি আমরা মানে পুরোটাই হোভারই মানে কার টাইটেল সিলেক্ট করে একটা হোভার ইফেক্ট কল করব? এই যে এটাতে কল করবেন। ওকে, বুঝতে পারছেন? এইখানে এটাকে হোভার দিবেন, এটাকে হোভার দিয়ে ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেবেন একটা। লাইক হচ্ছে আমি যদি একটু করি দেখি, এই কার্ড না। ওকে, সো কাট হোভার, আমি দিতে চাচ্ছি একটা বক্স শ্যাডো দিতে চাচ্ছি, 1 পিক্সেল 2 পিক্সেল 4 পিক্সেল, গ্রে একটা কালার দিই। এই যে আসছে হোভার, দেখতে পাচ্ছেন? হোভার এফেক্টটা দেখতে পাচ্ছেন তো, রাইট? আচ্ছা, এবার আচ্ছা, সো এবার এখানে আরেকটা কাহিনী করতে হবে। এখানে হচ্ছে এই যে এটা আমি যখন নিচে যাই এখানে লেগে লেগে আছে, বাট আমি চাচ্ছি না, তো আমাকে কি করতে হবে? একটা মার্জিন দিতে হবে। বাট মার্জিনটা আমি শুধু দিব মোবাইলের ক্ষেত্রে। আমি এখানে দেই, কোথায় কার্ডে আমি মার্জিন দিব, তাই না? কার্ড কল করলাম, ওকে আমি বলে দিলাম মার্জিন বটম 15 পিক্সেল। তাহলে আমার ডেস্কটপে কোনো মার্জিন থাকবে না, কিন্তু আমি যখন মোবাইলে যাব এখন একটা মার্জিন পাইছে। জি ভাইয়া পাইছে। বুঝতে পারছেন মিডিয়া কোয়ালিটিটা কোথায় কাজে লাগে? জি ভাইয়া। এবার এই বাটনটাকে যদি আমি ডেস্কটপে অ্যালাইনমেন্টে এরকম ছিল, ভাল লাগতেছে, কিন্তু মোবাইলে আমার বাটনটা সেন্টারে দরকার, তাহলে কি করব বলেন? বলেন বলেন। যে যে বিটিএন প্রাইমারি আছে না, আমার যে ক্লাসটা আছে বাটনের, ওটাকে আমি মিডিয়া করতে অ্যাপ্লাই করব। এটাকে জাস্ট আমি মিডিয়া করতে দিয়ে দিলাম। এখন কি মাঝখানে চলে আসছে না? আসছে তো। মোবাইলের কি মাঝখানে আমার ভাল লাগতেছে, কিন্তু ডেস্কটপে এটা আবার আমার মাঝখানে ভাল লাগবে না। তো যে কোডটা আমি করছি এটা আমি কোথায় বসাই দেব বলেন? মিডিয়া কোয়ারিতে, তাই না? ওকে, তারপরে ক্যারোসেলটা আপাতত স্কিপ করেন, ক্যারোসেলটা আমরা নেক্সট ক্লাসে দেখব। আর কিছু আছে ক্যারোসেল এবং ন্যাপবারটা আমরা নেক্সট ক্লাসে দেখব। ক্যারোসেল এবং ন্যাপবার আমরা এগুলো প্রজেক্টের সাথে সাথে শিখব। আপনারা এবার বাসায় হোমওয়ার্ক হচ্ছে এই অ্যালার্ট থেকে শুরু করে কলাপস। আচ্ছা, এই কলাপসটা কিভাবে কাজ করে? এটা অ্যাকচুয়ালি জেকুরির মাধ্যমে কাজ করে, বুঝতে পারছেন? এটা আপাতত আপনারা এখান থেকে কোড করে করতে পারেন, বাট এটা আমরা আসলে জেকুরিতে যখন যাব তখন আমরা এটা শিখবো। জেকুরি ইউআইতে যখন আমরা যাব, এখানে গেলে আমরা শিখবো। এটাকে অ্যাকর্ডিয়ন বলা হয়। কল করলাম, পরেরটা কল করলাম, আগেরটা অফ, পরেরটা কল করলাম, আপডেটটা অফ। এখানে আপনার বুটস্ট্র্যাপে এটা দেখতে পারেন, দেখে আপনার এই যে কোড দেওয়া আছে, কলাপসের কোড দেওয়া আছে, এই যে নিচে কোড কপি করে করতে পারেন, কারণ এখানে আপনাকে কোনো কোড করতে হবে না, বাট এগুলো আমরা বানাবো নিজেরা, এগুলো আমরা তৈরি করব কোড করে করে। হ্যাঁ, জাভাস্ক্রিপ্ট যখন শিখবো তখন এগুলো আমরা কোড করে তৈরি করব। যেখানে কোড দেওয়া আছে আপনার ইচ্ছা করলে ইউজ করতে পারেন, বাট এগুলো বুঝে বুঝে করলে আপনার জন্য আরও বেনিফিটেড হবে। সেমভাবে যে ড্রপ ডাউনে ক্লিক করলে আসবে, বাই ডিফল্ট হাইট থাকবে, ক্লিক করলে শো করবে। ফর্মটা আমরা দেখতে পারি, এই ফর্মটা আমরা দেখতে পারি। আমরা এর জন্য চলে যাই এখানে আর একটা অপশনে, আমরা এখানে একটা সেকশন কল করলাম, সেকশনের ভিতরে একটা ডিপ কল করলাম, প্লাস দিলাম কন্টেইনার, তার ভিতরে আমরা একটা রো কল করলাম। আমি চাচ্ছি 6 কলাম, সামনে 3 কলাম খালি, পিছনে 3 কলাম খালি, তাহলে কি করব বলেন? এনি আইডিয়া? কল এমডি 6। হুমায়ুন কবির আপনি বলবেন না, বাকিদেরকে জিজ্ঞেস করছি। ডট অফসেট MD3 দিলে কি হবে? এটা সেন্টারে এসে পড়বে। আর তাহলে পিছনে 3 কলাম, ওটা তো এমনিই খালি থাকবে, কন্টেন্ট না থাকলে তো এমনিই খালি থাকবে, তাই না?
আমি যদি এখানে কিছু একটা বসাই, লাইক হচ্ছে এটাই দিলাম, দেখি তো কাজ করে কিনা। এই যে চলে আসছে, তাই না? এবার এটাকে আমি একটু কোড করে দেখি। এখানে একটা কাজ করে আমি একটু প্যাডিং দিই, সেকশন প্যাডিং উপরে নিচে 25 পিক্সেল, ডানে বামে 0 পিক্সেল। নতুন যারা আছেন তাদের যদি HTML CSS স্টিল প্রবলেম থাকে, প্লে লিস্টের 1 2 3 এই 3টা ভিডিও দেখে নেবেন। ভাইয়া আমার অনেক সমস্যা আছে, আমি দেখে ভাই তারপর আপনার হোমওয়ার্ক করতে পারবো। হ্যাঁ, যারা নতুন আছেন তারা প্লে লিস্টের, আমাকে বলা হয়েছে আপনারা HTML CSS আপনাদের করা হয়েছে তারপর আসছেন। না না, আমাদের ভাই অনেকেরই CSS এর অনেক সমস্যা ছিল। আচ্ছা, আমি তো বলে দিলাম ওই যে প্লে লিস্টে ভিডিও আছে, এগুলো একটু দেখে নেবেন। শিওর। ওকে, সো এবার আমরা এটা নিয়ে কাজ করি। এখানে আমরা একটা কাজ করব, ডিভ নিব। তার আগে আমরা একটা কাজ করব, ডিভ নিব। আমরা একটা ফর্ম নেব, ফর্মের ভিতরে আমরা একটা ডিভ নিব, ক্লাস দিব ফর্ম গ্রুপ। এর ভিতরে আমি একটা ইনপুট ট্যাগ নিলাম, না টাইপ দিলাম টেক্সট, নেম তো আমার লাগবে না, প্লেস হোল্ডার, ফুল নেম, আর ক্লাসটা হচ্ছে একটা ক্লাস দিলাম ফর্ম কন্ট্রোল। এবার এই জিনিসটাকে আমি জাস্ট কপি পেস্ট করি নিচে। এটা হচ্ছে আমার ইমেল, এরপরে নিচে আরেকটা দিলাম, এটা হচ্ছে আমার পাসওয়ার্ড। আর এই ফর্মের এখানে এসে আমি একটা ক্লাস কল করি, লাইক হচ্ছে ইনপুট, টাইপ হচ্ছে, আমি এখানে একটা কাজ করি, আমি এখানে আরেকটা ফর্ম গ্রুপ নিলাম, নিয়ে আমি এই জায়গাটাতে জাস্ট টাইপ দিয়ে দিলাম সাবমিট। আর এখানে প্লেস হোল্ডার আমার লাগবে না, এটাকে জাস্ট আমি দিয়ে দিই ভ্যালু হচ্ছে সাবমিট। আর এখানে ক্লাসটা ফর্ম কন্ট্রোল না দিয়ে আমি দিলাম বাটন ইনফো। আমি যদি এক লাইন CSS এখনো লিখে নিই, দেখেন ফর্ম বানানো শেষ, এক লাইন CSS লিখছি আমি এখনো এখানে। কাজ করে না কেন, সেকশন বানান কি হয়েছে, একটা কাজ করি, আচ্ছা আপাতত আমি এটা দিয়ে রাখলাম, কাজ না করলেও সমস্যা নেই, মার্জিন দিয়ে করলাম। ওকে, আসছে। সো দেখেন আমি কিন্তু এক লাইন CSS ও করলাম না, আমার কিন্তু ফর্ম বানানো শেষ, তাই না? এই যে দেখেন এটা কি করলো, এই যে আমি একটা ক্লাস কল করেছিলাম এখানে ফর্ম গ্রুপ, সে কি করলো উপর নিচে একটা মার্জিন দিছে, প্রত্যেকটা নিচে করে একটা মার্জিন আমাকে দিয়ে দিল। এটা হচ্ছে আমার ফর্ম গ্রুপ ক্লাসের ভিতরে ছিল। তারপরে আমি যদি একটু দেখি, ওকে, সো এখানে জিনিসটা হচ্ছে আমি একটা সেকশন নিলাম, কন্টেনার নিলাম, রো এর সামনের 3 কলাম, এই যে দেখেন সামনের 3 কলামকে আমি অফসেট এমডি দিয়ে খালি রাখলাম, আর পিছনে 3 কলাম তো বাই ডিফল্ট খালি আছে, কারণ আমি কিছু রাখি না এখানে। তারপর আমি একটা ফর্ম গ্রুপ করলাম, এই যে দেখেন প্রত্যেকটাতে একটা করে মার্জিন দেওয়া আছে বটমে। আর ফর্ম কন্ট্রোলে আমরা অলরেডি জানি ফর্ম কন্ট্রোলে কি কি ক্লাস থাকে, কি কি প্রপার্টি, ওই যে উইথ থাকে, হাইট থাকে, তারপর হচ্ছে কালার থাকে। এখন এখানে যদি আপনি কোনো কিছু চেঞ্জ করতে হয় আপনি করেন, এই ক্লাস ধরে ধরে করেন, করলেই হবে। আর এই বাটনে কি করলো, এই যে বাটন ইনফো, এখান থেকে একটা ক্লাস কল করা আছে বাটন ইনফোতে, ব্যাকগ্রাউন্ড কালার বর্ডার। এবার এটাতে যদি আপনার কাস্টম CSS করতে হয়, এটার পর আপনি একটা কাস্টম CSS ক্লাস কল করেন, এই যে সাবমিট।
বাটন। এবার এই সাবমিট বাটনকে আপনি সিএসএস এ কল করেন, তাহলেই হবে। বুঝতে পেরেছেন? আপনি এখানে সাব বাটনের জায়গায় আরো অনেক কিছু করতে পারবেন। লার্জ বাটন যেখানে আসছে মনে হয়, এই যে চেক বক্স, এই যে ফর্ম গ্রুপের কাজ কি, যে ফর্ম গ্রুপ, আবার গ্রিড নিয়েও কাজ করা যায়। আপনি যদি এটাকে মনে করেন এই ফর্ম গ্রুপটাকে রো এর ভিতরে নিয়ে, এটা 6 নিচ্ছেন না, এখানে আরেকটা রো নিলেন, রো নিয়ে যদি এটাকে পাশাপাশি রাখতে চান তাহলে সেম 6 করলে এটা এই যে পাশাপাশি চলে আসবে। এই যে কি বিভিন্ন টাইপের ফর্ম, এগুলো দেখবেন। তারপরে আছে ইনপুট গ্রুপ দেখলাম আমরা। জাম্বোট্রন, এটা কি কাজ? এই যে মনে আছে আপনারা যে স্টিক পিএইচডিটা করতেন, স্টিক পিএইচডিতে এরকম একটা অপশন ছিল না ব্যানারে, মনে আছে? ব্যানারে এরকম একটা ছিল না আপনাদের স্টিক পিএইচডিতে? সেখানে জাস্ট এইটা সেন্টারে ছিল, এই কন্টেন্টগুলো সেন্টারে ছিল, আর বাকি সব কিন্তু এরকমই ছিল, যে নিচে একটা এইচআর। সো এটার জন্য কি আমার এই জাম্বোট্রন, এই এক্সট্রা ক্লাস কোড এগুলো করার দরকার আছে? এই যে পিটাকে লিড দিলে কালার চেঞ্জ হবে, এইচকে ডিসপ্লে 4 করলে এটা ফন্ট সাইজটা বড় হবে, এটা কি আমার দরকার আছে? আমি কিন্তু এটা ফন্ট সাইজ ক্লাসটা কল করেই তো আমি দিয়ে দিতে পারতাম, তাই না? সো এগুলোর জন্য আমার আসলে সিএসএস দরকার, মানে বুটস্ট্র্যাপের দরকার নেই, আমি এটা নিজে কাস্টম সিএসএস করতে পারি, বাট তারপরে আপনারা দেখবেন। তারপরে হচ্ছে মডাল, এটা মডালটা স্কিপ করবেন, মডাল, ন্যাপস, স্ন্যাপবার আর ক্যালসন এগুলো স্কিপ করবেন, এগুলো আমরা নেক্সট ক্লাসে দেখব। আর এই যে টুল টিপস পর্যন্ত যা আছে আপনারা একটু বাসায় প্র্যাকটিস করবেন। এই যে টুল টিপস দেখেন, মনে আছে আপনাদেরকে যে পজিশন শিখেছিলাম, মনে আছে হোভার করলে যে শো করতো, তখন এটা কি টপে শো করবে, লেফটে রাইটে, পজিশনের ক্লাসগুলো মনে আছে? আচ্ছা, সো এখান থেকে আপনারা এই জিনিসগুলো দেখবেন। এই যে এই অ্যালার্ট থেকে শুরু করে টুল টিপ পর্যন্ত প্রত্যেকটা কম্পোনেন্টস আপনারা কোড এডিটরে নিয়ে প্র্যাকটিস করবেন। তার মধ্যে ক্যারোসেল, ন্যাপবার আর মডাল, এই তিনটা দরকার নাই, এই তিনটা আমি নেক্সট ক্লাসে দেখাই দেব। ওকে, বুঝতে পারছেন? ওকে ভাইয়া। আর আপনাদের অ্যাসাইনমেন্ট থাকবে, আপনারা যে স্টিক পিএইচডিটা করছেন সেটাকে জাস্ট বুটস্ট্র্যাপে কনভার্ট করবেন। নতুন যারা আছেন তাদেরকে একটু বলি, এই যে এখানে একটা পিএইচডি পাবেন, আপনারা আপনাদের অ্যানাউন্সমেন্টে গেলে পাবেন। এই অ্যানাউন্সমেন্টে গেলে ক্লাস রিসোর্সে যাবেন, এখান থেকে এই যে স্টিক পিএইচডিটা ডাউনলোড করে নেবেন। তারপরে যদি আপনাদের ফটোশপ না থাকে, ফটোশপটা সিআর থেকে নিয়ে নেবেন। অ্যাসাইনমেন্ট একটা স্টিক পিএইচডি, আর প্রাইসিং টেবিলটা হচ্ছে হোমওয়ার্ক, বাসায় প্র্যাকটিস। এই স্টিক পিএইচডিটা আপনারা কি করবেন, আপনারা অলরেডি HTML করছেন, মানে যারা আছেন তারা করছেন, আর যারা নতুন তারা হয়তো যদি দেখতে চান, এই পিএইচডিটা আমি ফুল কমপ্লিট করে দিছিলাম। এইখানে গেলে কত নম্বর ভিডিওতে যেন আছে, এই যে 6 নম্বর ভিডিওতে আছে, 5 আর 6, এই দুইটা ক্লাসে আমার এই পুরো পিএইচডিটা করা আছে একবারে A to Z। এটাই তো, তাই না? 5 আর 6তে না? হ্যাঁ, একবারে ফুল কমপ্লিট করা আছে এই পিএইচডিটা A to Z, মানে একবারে পুরো কমপ্লিট করে দেওয়া আছে। দুইটা ক্লাসে ভিডিও দেখলে আপনারা, যদি না পারেন তাহলে এই দুইটা ক্লাসে ভিডিও দেখে আপনারা পারবেন। আপনাদেরকে একটু বেশি প্রেশার দেওয়া হবে, কারণ হচ্ছে আপনারা যেহেতু অন্য আরেকটা ব্যাচ থেকে ট্রান্সফার হয়ে আসছেন, সো এই ব্যাচের সাথে ইউজ টু হতে হলে আপনাদেরকে একটু বেশি পরিশ্রম করতে হবে। নেক্সট 3-4টা ক্লাস এটা করতেই হবে, এটা আপনাদের এছাড়া কোনো অপশন নাই। সেটা আপনাদেরকে করে আপনাকে সেম ওয়েতে আসতে হবে। বুঝতে পেরেছেন ভাইয়া? হ্যাঁ, হ্যালো ভাই, একটা কথা বলি, মানে আমাদের তো আসলে অনেক ল্যাবস আছে, আমাদেরকে একটু মানে কনসিডার করেন। ওরা যেমন আপনারটা প্রথম থেকেই শুনে ওরা মনে করেন যে প্রথম থেকেই বুঝে ফেলছে, এখন আমাদের তো ওই বুঝাটা নাই।
That's why আমাদেরকে প্রথম 2-3 সপ্তাহ একটু কনসিডার করেন, তাহলে ভাই ইনশাআল্লাহ আমরাও পারবো। হ্যাঁ, আমি তো বললাম আপনারা চেষ্টা করেন, করতে থাকেন, করতে করতে, বাট আপনাদের যে চেষ্টাটা থাকবে আপনারা ডেইলি আগে যে সময়টা মনে করতেন দিলে হয়তো ওইটা থেকে ডাবল সময় দিতে হয়তো ওনাদেরকে আমি বলছি ডেইলি 4 ঘন্টা, আপনাদের এই জায়গায় হয়তো 6 থেকে 8 ঘন্টা সময় দিতে হবে। জি, ঠিক আছে, এটা সময় দিলে আমার মনে হয় হয়ে যাবে। আর আপনি যদি চিন্তা করেন আমি পারি না, আমাকে দিয়ে হবে না, বা আমি তো এগুলো জানি না, তাহলে কিন্তু ওটা চিন্তা করলে আসলে আপনি আগের অবস্থায় আপনাকে হয়তো আবার এই ব্যাচ থেকে ট্রান্সফার হয়ে আরেক ব্যাচে যাইতে হবে। তো যেতে যেতে আপনার কিন্তু নিজের টাইম ওয়েস্ট হবে, কি যেহেতু আপনার অলরেডি একটা টাইম ওয়েস্ট হয়েছে, সো আপনাকে এর জন্য ডাবল এফোর্ট দিয়ে এটাকে রিকভার করতে হবে। সো যেহেতু আমাকে রিকভার করতে হবে, সো আমাকে এই জিনিসগুলো, আমি যদি আগে ক্লাস করে থাকি বেটার, আগে তো আমরা অবশ্যই আপনারা ক্লাস করছেন, যদি কোনো কনফিউশন থাকে তাহলে এখান থেকে আবার হেল্প নিয়ে করতে পারেন ইনশাআল্লাহ ভাই। ঠিক আছে, সেজন্যই তো আমরা আসছি। জি ভাই। হ্যাঁ, সো এটা করবেন, এটা হচ্ছে আপনাদের নেক্সট ক্লাসে অ্যাসাইনমেন্ট থাকবে, স্ট্রিক পিএইচডিটা বুটস্ট্র্যাপে কনভার্ট করবেন। আর যারা নতুন আছেন তারা ফটোশপ ফাইলটা সিআর থেকে নিয়ে নেবেন। আর কোনো প্রকার প্রবলেম থাকলে আপনারা গ্রুপে পোস্ট করতে পারেন অথবা মেসেঞ্জার গ্রুপে ক্লাসমেটদের থেকে হেল্প নিতে পারেন। আশা করি আপনাদের ক্লাসমেটরা আপনাদেরকে অবশ্যই হেল্প করবে। জি, সিআর একটু আমাদেরকে অ্যাড করে নিতে হবে। হ্যাঁ, আমরা যারা নতুন অ্যাড করে নেবেন। সিআর আপনারা মেসেঞ্জার গ্রুপে পোস্ট করে দেন, ওনারা অ্যাড হয়ে নেবে। হ্যাঁ, কি বাইরে। থ্যাংক ইউ। জি ভাইয়া, আমার একটা কোশ্চেন ছিল। বলেন। পিএইচডি টু এইচটিএমএল এই বিষয়ের উপর কি কোনো ভিডিও আছে, ক্লাস হয়েছে? জি 5 আর 6 পিএইচডি টু এইচটিএমএল, সেটাই তো বললাম, 5 আর 6। হ্যাঁ, আচ্ছা, ওকে ভাই, ঠিক আছে, ক্লিয়ার। আপনারা কি আগে কখনো পিএইচডি কনভার্সন করছিলেন? জি ভাই করছি। জি ভাই করছিলাম। তাহলে তো আপনারা অনেক কিছুই পারেন, একটু ঝালাই করে নিতে হবে। জি, একটু ঝালাই করে নিতে হবে। আগের ব্যাচে কয়টা ক্লাস একবার দেখলে সব কিছু। এই তো 20টার কাছাকাছি। 20টা ক্লাস করছেন, ওনারা তো 60টা ক্লাস করছে। আপনারা তো ওনাদের থেকে সিনিয়র। এর মধ্যে একটু কথা আছে, আমাদের 20টা ক্লাস আমাদেরকে সিএসএস এর মানে সূত্রগুলো এগুলো মুখস্থ করাইতে